আরে রক্ত করবে যে। লোকটা বাকি কথা সম্পন্ন করার আগেই করবী কেঁদে দিল। অসহায় স্বরে বলল, আব্বু যেন কেমন করে, আমি একা, একটু আসুন। কথাটা বলে মেয়েটা কান্না জুড়ল। তিমিরের কথাটাও শুনল না। হাত থেকে ফোনটা পড়ে সুইচ অফ হয়ে গেল। করবী কেবল তৈয়ব হোসেনের বুক পিঠ ডলছিল আর বাচ্চাদের মতন আবদার করছিল। আব্বু আমায় রেখে যেও না, যেও না আব্বু। আব্বু আমি একা থাকতে পারি না যে। আরও কত শত আবদার, কিন্তু সকল আবদারের সারাংশ এতটুকুই ছিল যে বাবা নামক বৃক্ষটা যেন শেষ অবধি শিকড় আঁকড়ে পড়ে থাকেন। তৈয়ব হোসেন কথা বলতে পারছিলেন না, অথচ মেয়ের এমন পাগলামো অবস্থা দেখে ঠিকই কাঁদছিলেন। চোখগুলো দিয়ে গড়িয়ে পড়ছিল অশ্রু। সন্ধ্যা ধরেছে, রাজলক্ষ্মী রূপ, কি সুন্দর লাজুক সন্ধ্যা। কমলা রং আকাশের এক কোণে বসে নতুন বইয়ের মতো হাসছে, আর পুরো আকাশ জুড়ে সেই হাসির রং ছড়িয়ে পড়েছে সন্ধ্যার নাম নিয়ে। বিদিশা দাঁড়িয়ে আছে বারান্দায়, সবুজ শাড়িটা পরনে। আজ আর চোখে কাজল দেয়নি, যত্ন করে হাত খোপাও বাঁধেনি, হাসিকেও বাক্সবন্দি করে উড়িয়ে দিয়েছে অজানায়। চারিপাশে মাগরিবের আজান দিচ্ছে, সেই শান্তির ধ্বনি ব্যতীত আর কিছুই তার কর্ণগোচর হচ্ছে না। এখানেই তার একমাত্র সুখ। না হয় জীবন যে পরিস্থিতিতে আছে বাঁচার কথা ভাবতে পারছে না। নীরবতা ভেঙে দরজায় টোকা পড়ল। প্রথমবার শুনতে না পারলেও দ্বিতীয়বার শুনতেই ধীর পায়ে গিয়ে দরজা খুলল। দরজার সামনে দাঁড়িয়ে আছেন তাসনিম বেগম। দরজা খুলতেই ভদ্রমহিলা হাসি খুশি মুখে আবছা অন্ধকার দেখা গেল। তিনি কপাল কুঁচকে বললেন, দরজাটা আটকে রেখেছো কেন বউ? আহা, ঘরটাও অন্ধকার করে রেখেছো যে। কি অদ্ভুত, ভূত প্রেতে পেয়েছে? বিদিশার চোখ তখন তাসনিম বেগমকে পেরিয়ে ড্রয়িং রুমে বসে থাকা তুষারের দিকে। ট্রাউজার আর নীল শার্টে সুপুরুষই লাগছে বটে মানুষটাকে। বিদিশাকে চুপ থাকতে দেখে অধৈর্য হলেন তাসনিম বেগম। কথা বলছো না কেন? বিদিশার দৃষ্টি চঞ্চল হলো। এধার ওধার ঘুরে শেষমেশ এসে নিবদ্ধ হলো মধ্যবয়স্কা এই নারীর দিকে। সে উদাস চোখে তাকিয়ে বলল, কিছু বলবেন মা? তাসনিম বেগম এবার ফুস করে শ্বাস ফেললেন, চোখ ঘুরিয়ে তাকালেন তুষারের দিকে। ছেলেটার মনোযোগ টিভির দিকে, তা দেখে হাঁপ ছেড়ে বাঁচলেন। তিনি বললেন, বউ, তুমি যদি ওই সাইডের রুমটায় গিয়ে থাকতে তাহলে খুব ভালো হতো। তুষারের তো এই ঘরটা অনেক পছন্দের ছিল। বিদিশা এবার হু হা করে হেসে উঠল। এত অস্বাভাবিকভাবে হাসলো যে তুষার অব্দি ভ্যাবাচাকা খেয়ে গেল। হন্তদন্ত করে ছুটে এলো দরজার কাছে। তাসনিম বেগম কিং কর্তব্য বিমূঢ় তাজ্জব কণ্ঠে বললেন, হাসছো যে? বিদিশার হাসি যেন থামছেই না। পৃথিবীর সকল হাসির কারণ যেন তার দরজায় এসে দাঁড়িয়েছে। বহু কষ্টে অবশেষে সেই হাসি সংযত করল। চোখ জলে টইটুম্বুর, যেন বর্ষার ভরা পুকুর। আপাত দৃষ্টিতে দেখে ওনারা ভাবলো যে হাসতে হাসতে জল জমেছে চোখে, অথচ গাঢ় চোখে দেখলে বুঝতে পারত ভেতরটা কত ধ্বংস হয়ে যাওয়ার পর মানুষটা এমনভাবে হাসির উসিলায় কাঁদে। তেমন কিছু না মা, এমনিই হাসলাম। তাসনিম বেগম সন্তুষ্ট হলেন না এমন উত্তরে, বরং বিরক্তি নিয়ে বললেন, কি যে করো না আজকাল, তোমার মতি গতি বোঝা দায়। আমার মতিগতি বুঝতে পারছেন না মা? হাসালেন। যাই হোক, আমি রুমটা আজই খালি করে দেব, এরপর যে থাকার থাকবে। বিদিশার উত্তর পছন্দ হলেও খুশি হতে পারলেন না তাসনিম বেগম। তিনি চাননি ছেলের সামনে বিদিশার কোনো ব্যাপারই আসুক। তাই তো গত দুদিন যাবৎ মেয়েটা সর্বক্ষণ দৌড় দিয়ে রাখলেও মাথা ব্যথা দেখেননি। না খেয়েও খেয়েছি বলার পরও খোঁজ নিয়ে দেখেননি। তিনি পারলে যেন বিদিশাকে অদৃশ্য করে দিতেন, পাছে ভয় পান তিনি। ছেলে যদি আবারও বিদিশার রেশ ধরে রাগ করে বাড়ি ছাড়ে। অথচ মায়ের বোকা মন বুঝলই না ছেলের রাগ বিদিশার উপর ছিল না, ছিল মায়ের উপর। কেন মা তার মতামতটুকুর গুরুত্ব দিলেন না? এতক্ষণ যাবৎ তুষার নিশ্চুপ থাকলেও এখন কথা বলল। মাকে উদ্দেশ্য করে অবাক স্বরে বলল, রুম ছাড়তে বলেছ যে, উনি রুম ছাড়বে কেন? রুমের মালিক চলে এসেছে, তাই আশ্রিতার বিদায় হবে। এটা না বোঝার কি আছে? বিদিশার উত্তরে তাচ্ছিল্য, চোখে মুখে হতাশা। তাসনিম বেগম চোখ বড় বড় করে তাকালেন পুত্রবধূর কথায়। কি বলছো এসব? অদ্ভুত সব ভাষা। আপনি অদ্ভুত আচরণ করলে ভাষাদেরও অদ্ভুত হতে হয় মা। আমি অদ্ভুত আচরণ করেছি? তাসনিম বেগমের চোখে মুখে বিস্ময়। এ বিদিশা অন্যরকম, উদ্ভ্রান্ত, পাগল। নিজের শেষ সম্বলটুকু হারানোর পর মানুষ যেমন আবেগহীন হয়ে যায়, এই বিদিশা ঠিক তেমন। আপনার রুম ছাড়তে হবে না। আপনি কত যত্ন করে রুম সাজিয়ে তারপর এখানটাই ছিলেন, তা দেখেই আন্দাজ করা যায়। আমি এসেছি বলে আপনার যত্ন বৃথা হয়ে যাবে তেমনটা নয়। এখানে এক সময় আমি থাকতাম, এটা ঠিক, তবে সেটা অতীত। আর রুমটাই এখন আপনি থাকেন, এটাই বর্তমান। মনে রাখবেন, অতীত মানেই বহুল বর্তমান।
মনে রাখবেন, অতীত মানে পিছনে কল্পনা, বর্তমান মানেই সত্য। আর আজকে সত্যর রুমটা আপনার এবং আপনারই থাকবে, কেমন? তুষার কথাটা বলেই প্রস্থান নিল। চোখে একরাশ প্রশান্তি নিয়ে তাকিয়ে রইল বিদিশা। অথচ তাসনিম বেগম রুষ্ট হলেন। ত্রাসিত চিত্তে বললেন, তোমার এমন আচরণ মোটেও শুভনীয় নয়। এখন তোমার জন্য ছেলেটা আবার আমাকে ভুল বুঝলে ও তো ভাববে ওর মা খারাপ। তোমাকে সংসারে আনার পর থেকেই আমি ছেলের চক্ষুশূল হলাম। কোন কুক্ষণে যে এসেছিলে। শাশুড়ির তিরস্কারে হাসল বিদিশা। জানেন মা, আমার আব্বু ছোটোবেলায় একটা কথা বলতেন, রং বদলানোর ধর্ম নাকি গিরগিটিদের। অথচ বড় হয়ে দেখলাম আব্বু ভুল জানতেন। মানুষের চেয়ে বেশি রং কেউ বদলাতে পারে না, এমনকি গিরগিটিও না। কথাটা বলেই ধীর হাতে দরজায় খিল দিল বিদিশা। তাসনিম বেগম দাঁড়িয়ে রইলেন ঠায়। তার অন্যায় কোথায় সে যেন দেখতেই পেলেন না। যেতে যেতে সবটুকু শুনল তুষার। মায়ের প্রতি বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। মা নামক মানুষটা অতিরিক্ত ভালো চাইতে গিয়ে এতটা কঠিন হচ্ছেন যে তার প্রতি আর কারো আবেগই বেঁচে থাকার কথা না। হুতুম খেলছে ঘর জুড়ে, বিন্দু রান্না করছে। আজ হিরণের দাওয়াতে এই বাসায়, তাই ভালো মন্দ রান্না করছে। যদিও করবী আপাকে কল করা হয়েছে কয়েকবারই, কিন্তু মানুষটা ফোন তুলছে না। তাই বিন্দু ঠিক করলো রান্নাবান্না শেষ করে যাবে আপাদের বাসায় খাবার নিয়ে। পিকনিকের মতন খাওয়া দাওয়া হবে। খেলতে খেলতে হুট করে হুতুমের নীল ফ্রকটা দরজায় পুরনো তার কাটায় লেগে কিছুটা ছিঁড়ে গেল। ব্যথাও পেল মেয়েটা। বিন্দু তখন মাত্র ভাতের মার গালতে নিয়েছিল। হুতুমের চিৎকারে ভ্যাবাচাকা খেয়ে গেল সে। কিঞ্চিত মার পড়ে গেল নিচে, গরম আঁচ লাগলো হাতে। সেখানে ভ্রুক্ষেপ না করে ছুটে গেল হুতুমের কাছে। দুহাতের আগলে নিল মেয়েটাকে। চিন্তিত কণ্ঠে বারংবার শুধালো, কই লাগছে হুতুম, কই লাগছে? হাঁটু কেটে গেছে, ভালোই রক্ত বের হচ্ছে, ঠোঁট উল্টে কাঁদছে মেয়েটা। বিন্দু ও বারবার করে বলছিল এভাবে ছোটাছুটি করে না খেলতে পড়ে গিয়ে ব্যথা পাবে। মেয়েটা শুনলে তো। রাগে দুম করে একটা কিল বসিয়ে দিতেই হিরণের আগমন ঘটল। এসেই হুতুমকে মারা দৃশ্য দেখে ছেলেটা ছুটে আসলো। এক টানে বাচ্চাটাকে ঘুরিয়ে নিল নিজের কাছে। বিচলিত চিত্তে ধমকে উঠল বিন্দুকে। মারছিস কেন? কি আজব? বিন্দুর চোখে জল টলমল। যতই মারুক, তবে পৃথিবীতে তার চেয়ে বেশি হুতুমকে কেউ ভালোবাসে না। হিরণ হুতুমকে থামানোর চেষ্টা করলো আদুরে হাতে। চোখ রাঙালো কয়েকবার বিন্দুর দিকে। হুতুম কিছুটা ধাতস্থ হতেই হিরণ আবার ধমকালো বিন্দুকে। বেশি বড় সেটার চেষ্টা করিস না। চাচি তোর উপর ওর দায়িত্ব দিয়ে গেছে বলে সবসময় শাসন করবি, তা কিন্তু হবে না বিন্দু। বিন্দু হিরণের শাসনে মুখ ভ্যাংচালো। শাসন করতেই হইব, এত দুষ্টুমি কেডা সহ্য করব? হ্যাঁ, তুই সহ্য করতে না পারলে বলে দে, আমি নিয়ে যাই ওকে। তোরা তো মাতব্বরি, আমার পছন্দ হচ্ছে না। হ হ, তুমি গেলে যাও, কিন্তু ওর যত্ন করব কে? বিন্দুর প্রশ্নে ভ্রু কুচকালো হিরণ। জবাব দিল, কেন, তোর কি আমার চোখে লাগে না? আমি নিব সেহেতু আমিই যত্ন করব। তুমি যত্ন করবা? প্রশ্নটা করে খিলখিলিয়ে হেসে উঠল বিন্দু। হিরণকে যে বিদ্রুপ করে এই হাসিটা, তা আর বুঝার বাকি নেই হিরণের। তাই সে আরো চটে গেল। চোখ রাঙিয়ে বলল, ব্যাককলের মতন হাসবি না। তোর কি মনে হয় আমি যত্ন নিতে পারবো না? তোমার যত্ন নেওয়ারে কেউ নাই, আর তুমি নিবা আরেকজনের যত্ন? হিরণ আর চোখে কতক্ষণ তাকিয়ে রইল বিন্দুর দিকে। তারপর ছোট করে বলল, কে বললো কেউ নাই? এই যে তুই আছিস। যে ঝড়ের দিনে মাথার উপর ছাতা ধরে রেখেছিল আমার জ্বর আসবে বলে, সে থাকতে আমি কেন বলবো কেউ নেই? হিরণের কথায় চমকে গেল বিন্দু। খুশিতে চকচক করে উঠল চোখ দুটো। প্রায় আত্মহারা হয়ে বলল, তার মানে তুমি আমারে কেউ কেউ ভাবো? হিরণ চোখ ঘুরিয়ে ফেলল। বিন্দু যেটা ভেবে খুশি হয়েছে হিরণ সেই প্রসঙ্গে বলেনি। সে কেবল বুঝাতে চেয়েছিল বিন্দুর মতো নিখুঁত শুভাকাঙ্ক্ষী কজনেরই বা ভাগ্যে জুটে। অথচ মেয়েটার চঞ্চল মন বুঝে নিল অন্য কিছু। বিন্দুর খুশিতে হস্তক্ষেপ করার ইচ্ছে হলো না আর, তাই ভুলও ভাঙালো না। অন্যদিকে বিন্দু প্রায় খুশিতে দিশেহারা বিড়বিড় করে করবীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলল, আপা, তোমারে মেলা ভালোবাসি, তুমি জানো? আমি যারে ভালোবাসি হ্যাঁ আমারে কেউ কেউ ভাবে। ইস, তুমি থাকলে এই খুশির ভাগটা কইয়া লইয়া যাইতা। তোমারে না কইতে পারলে শান্তি লাগতেছে না। বিন্দুবালা কালা বইলা হিরণ ভাই মুখ ফিরাই নাই আপা। হিরণ ভাই অন্যরকম, একেবারে অন্যরকম। হসপিটালের কড়া ফিনাইলের ঘ্রাণে যেন মানুষ হারানোর একটা বিজ্ঞাপন থাকে। করবীর কেবলই মনে হয় মৃত্যুর যমদূত আশেপাশে থাকে বিধায় হসপিটালের ভেতরে ঢুকলে তার শরীরটা কেমন ভার হয়ে আসে।
ফিনাইলের গন্ধে তার মাথা ঘুরে। কবে কাকে কিভাবে হারিয়েছিল তা মনে পড়ে যায়। সারাটা বিকেল কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে এসেছে। কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়েছে নিজেও বুঝে উঠতে পারেনি। রাত তখন শেষের দিকে। মৃদু বাতাসে তার শরীর শিরশির করছে। হুট করেই দেখলো হসপিটালের খোলা বারান্দাটায় আমেনা খালা দাঁড়িয়ে আছেন। আকাশের আবছা আলোয় অস্পষ্ট আমেনা খালার মুখটি। ঘোমটা দেওয়া 40 নারীটিকে সে চিনে, অনেক কাছ থেকে চেনে। তাই আবছা ছায়ামূর্তি দেখেও সে ধরতে পারল এটা আমেনা খালা। করবি বার কয়েক ডাকলো খালা খালা বলে, অথচ মানুষটা উত্তর দিল না। কেবল রোবটের মতন বারান্দা থেকে ভেতরে এলেন। করবির সামনে দিয়ে হেঁটে তৈয়ব হোসেনের কেবিনটাতে প্রবেশ করলেন। আমেনা খালাকে বাবার রুমে যেতে দেখে করবিও উঠে দাঁড়ালো। পিছু পিছু ছুটল কেবিনটায়। অথচ করবি ঢোকার আগেই কেবিনটার দরজা বন্ধ হয়ে গেল। করবি কতবার দরজা ধাক্কালো, কতটা শক্তি দিয়ে, অথচ দরজাটা খুলছেই না। কেবিনের দরজা গ্লাস দিয়ে দেখা গেল আমেনা খালা বাবার কাছে গিয়ে বসেছেন। বাবার তখনও শ্বাস চলছে। কিন্তু যেই মুহূর্তে আমেনা খালা বাবার হাত ধরে বললেন, ভাই সাহেব চলেন, ঠিক সেই মুহূর্তে বাবার শ্বাসটা থেমে গেল। বাবার আর বুক ভরে শ্বাস নিলেন না। ইসিজি মেশিনটায় লম্বা দাগ বুঝিয়ে দিল বাবা হয়েছে চিরবিদায়। করবি পাগলের মতন কেবল দরজা ধাক্কাচ্ছে, চিৎকার করে বলছে, আব্বু, আব্বু যেও না আব্বু। দীর্ঘ একটা স্বপ্ন ভেঙে গেল। করবির শরীর কাঁপছে মৃদু, ঘেমে চুপসে গেছে তার শরীর। ঘুম ভাঙতেই তিমিরের চিন্তিত মুখটা দৃশ্যমান হলো করবির চোখে। লোকটা করবির অগোছালো চুলগুলো কানের পিছে গুজে দিতে দিতে জিজ্ঞাসা করছে, কি হলো? কি হলো? কি হলো? দুঃস্বপ্ন দেখেছ? কি হলো? শান্ত হও, আঙ্কেল ঠিক আছেন। একটু আগেই আমি গিয়ে দেখে এলাম, ঘুমাচ্ছেন। শ্বাসকষ্টটা কমেছে? তখনের মতন অতটা নেই, তবে এখনো আছে। অক্সিজেন দেওয়া হচ্ছে, চিন্তা করো না। তিমির ভরসা দিলেও করবি ভরসা পেল না। তার চোখে কেবল ভেসে উঠেছে বিকালের সেই দৃশ্য। বাবা কেমন শ্বাস টেনে নিচ্ছিলেন, কোনো সারা শব্দ নেই, কথা বলতে পারছিলেন না। করবি হাউমাউ করে কেঁদে তিমিরকে ডাকলো। এরপর 20 মিনিটের মাথায় তিমির পৌঁছালো। তার কিছু মিনিট পর অ্যাম্বুলেন্সও এলো, তিমিরই আনিয়েছিল। এরপর তিমিরের প্রচেষ্টায় বাবাকে হসপিটালে আনা হলো। দ্রুত চিকিৎসা শুরু হলো। ভাগ্যিস তিমির ছিল, না হয় সে একা হাতে কিভাবে সবটা সামলাতো। তার যে তখন বড় অসহায় লাগছিল। সেই বিকেল থেকেই লোকটা তার সাথে। এখন মধ্যরাত, কিছু খায়ও নি। করবীর ভাবনার মাঝেই তিমিরের কোমল স্বর পাওয়া গেল, চলো নিচে যাই, নিশ্চয়ই সারাদিন কিছু খাওনি, আসো। করবী অনীহা প্রকাশ করলো, খিদে নেই, আপনি গিয়ে কিছু খান। সে কখন আসছেন, এখনো বাড়িতে যাননি, না হয় এখন চলে যান, দরকার হলে আবার ডাকবো। চুপ করো। তোমার মনে হয় তোমাকে একা রেখে আমি এখন চলে যাব? অযৌক্তিক কথা বলো না। আসো নিচে যাই, অন্তত আমার জন্য আসো, আমার খিদে পেয়েছে। করবীর অনিচ্ছা থাকা সত্ত্বেও উঠল। একবার বাবার কেবিনে উকি দিয়ে হতাশ শ্বাস ফেলল। তারপর ক্লান্ত হয়ে হাঁটা আরম্ভ করলো। এতটা নিঃস্ব লাগছে আজ, মনে হচ্ছে এই দুনিয়ায় তার কেউ নেই, কেউ না। ভেতরে এই একটা অনুভূতি তাকে পুড়িয়ে দিচ্ছে, জ্বলে পুড়ে যাচ্ছে অন্তর। কেবল মনে হচ্ছে আব্বু ছাড়া এই পৃথিবীতে বেঁচে থাকার কী মানে, কী জন্যে বেঁচে থাকবে সে, তার কে আছে নিজের বলতে। ঠিক সেই মুহূর্তে একটি হাত তার ছোট কোমল তালু জড়িয়ে ধরল, ভরসা দিল শক্ত মুঠো। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। করবী ঠোঁট কামড়ে কান্না আটকায়, মনকে শীতল করতে চায়। তিমিরও ভেতর ভেতর অপরাধ বোধে ভুগে। যতই সে বলুক সব ঠিক হয়ে যাবে, কিন্তু সে জানে কিচ্ছু ঠিক হওয়ার নয়। ডাক্তার জানিয়ে দিয়েছেন হাতে সময় কম, কিন্তু মেয়েটাকে এটা বলা যাবে না। এত শক্ত কঠিন মেয়েটি এখনই ভেঙে পড়েছে, বাকিটা শুনলে হয়তো আর সামলাতে পারবে না। রাতের শহরে ভেসে গেল দীর্ঘশ্বাস। কেউ ঘুমোতে ব্যস্ত, আর কেউ বা চিরনিদ্রার খুব কাছাকাছি। তিমির ফিরছিল না। রাত বাড়তে বাড়তে প্রায় শেষের দিকে। সজাগ বিদিশা। আগেও সে তিমিরের বাড়ি ফেরার অপেক্ষা করত। তিমির যতক্ষণ না আসতো সে সজাগ থাকতো। যতই এ তিমির সম্পর্কে তার দেবর হোক, এই বাড়িতে একটা মানুষ হয়তো বিদিশাকে একটু মানুষ ভেবেছিল। ড্রয়িং রুমে ডিম লাইটে নীল আলো জ্বলছে, যে আলোয় রুমটাকে মায়াপুরী মনে হচ্ছে। সোফায় হেলান দিয়ে শুয়ে আছে বিদিশা। আপনার রুম কি হয়েছে? এখানে শুয়ে আছেন যে? গম্ভীর পুরুষালী কণ্ঠে হালকা তন্দ্রা ভাব কেটে গেল বিদিশার। চোখ খুলতেই তুষারকে দেখতে পেল। তুষারকে দেখতেই তার চোখ মুখ কঠিন হয়ে গেল। এ বাড়িতে আমার রুম বলতে কিচ্ছু নেই। বিদিশার শক্তপোক্ত জবাবে কপালে 3 ভাঁজ পড়ল তুষারের। অবাক স্বরে শুধালো, আপনি এভাবে কথা বলেন কেন? বিদিশা ভ্রু পাকালো। কিভাবে কথা বলি? কেমন হিংস্র স্বরে, মনে হয় যেন কাউকে সহ্যই করতে পারছেন না। পারছি না তো। বিদিশার এহেন উত্তরে এবার কিঞ্চিত রাগ হলো তুষারের। সে তো মেয়েটার সাথে যথেষ্ট ভালো ব্যবহারই করছে, তবে মেয়েটার এত দেমাক কেন হবে?
সহ্য করতে না পারলে থাকছেন কেন? তুষারের এমন একটা প্রশ্নের আশাই করেছিল বোধহয় বিদিশা। মোক্ষম প্রশ্নটা পেতেই সে উঠে দাঁড়ালো, দুহাত আড়াআড়ি করে বুকে গুজে বলল, থেকেছিলাম একটা জিনিস দেখতে। জিনিস? হ্যাঁ। কি জিনিস? তুষারের প্রশ্নের সাথে সাথে জবাব দিল না বিদিশা, বরং কিছুটা সময় নিল। তারপর বেশ তাচ্ছিল্য করে বলল, কাপুরুষ দেখতে কেমন হয়? বিদিশার উত্তর বোধগম্য হলো না তুষারের। কাপুরুষ? বুঝলাম না, কাপুরুষকে কাকে বিন করছেন? কেন, এটা না বোঝার কি আছে? কাপুরুষ বলতে আমি আপনাকেই মিন করেছি, যে বিয়ে করার ক্ষমতা রাখে অথচ বউকে রেখে বিদেশে চলে যায় সকল দায়িত্ব বিসর্জন দিয়ে। বিদিশার এখন উত্তরে রেগে অগ্নিশর্মা তুষার ধমকে বলে উঠল, খবরদার, কাকে কি বলছেন ভেবে বলছেন? আমি আপনাকে বিয়ে করতে চাইনি, আমার অমতে হয়েছে এই বিয়ে। এবার বিদিশা সশব্দে হেসে উঠল। পুরুষের অমতে কখনো পুরুষকে বিয়ে দেওয়া যায় না, এটা সম্ভব না। পুরুষের এতটুকু ক্ষমতা আছে যতটুকু ক্ষমতা থাকলে তার অমতে কিছু করা সম্ভব না। অবশ্যই মত ছিল বিয়ে করার, এরপর বিয়ে করে মান অভিমানের ঢং করে দেশ ছাড়লেন। আপনাদের মা ছেলের এই রাগ অভিমানের সবচেয়ে বড় ক্ষতি হলো কার? আমার। অথচ আমার কোনো দোষই ছিল না। দোষ না করেও আপনার জন্য আমি শাস্তি ভোগ করেছি। যে আমার জীবন নরক বানিয়েছে তাকে আমি নিশ্চয়ই পুরুষ বলবো না, কাপুরুষই বলবো। তুষার যেন আর কথা খুঁজে পেল না। আসার পর থেকে যে মেয়েটাকে নির্লিপ্ত পেয়েছে সে মেয়েটা হুট করে এতটা ভয়ঙ্কর হতে পারে সেটা যেন সে বুঝে উঠতে পারল না। বিদিশার কথা শেষ করে রুমে যেতেই তাসনিম বেগমের গলা পাওয়া গেল। তিনি সবটা শুনেছেন, তাই কিছুটা উগ্র কণ্ঠেই বলছেন, বউ, তোমার এই বাড়িতে আনা আমার জীবনের বড় ভুল ছিল। অযোগ্যদের যোগ্য স্থানে আনলে যা হয়। ভদ্রমহিলা আরও কিছু বলছিলেন, অথচ বিদিশা শোনার প্রয়োজন বোধ করল না। ঘরে ঢুকেই মুখের উপর দরজা দিল। তার শান্তি দরকার। এতদিন সংসার করে শান্তির খোঁজ করতে পারেনি, এখন করবে। এই সংসার থেকে তার পাওয়ার কিছু নেই, তাই সংসারের মায়া সে টেনে ছিঁড়ে ফেলছে। এখন একটু নিজের জন্যে বাঁচতে ইচ্ছা করে। আজ দিনটি ভালো নয়। অন্তরিক্ষে নীরদ মুখ ভার করে বসে আছে ছোট্ট কিশোরের ন্যায়। মনে হচ্ছে মায়ের বকুনি খেয়েছে সে, এক্ষুনি কেঁদে দিবে। মানুষ তখন সেই কান্নার নাম দেবে বৃষ্টি। বিদিশা খাটের এক কোনায় বসে ও মন ভার থাকা আকাশকে দেখছে। মৃদুমন্দ পবনে ইচ্ছে মতন উঠছে বাতায়নের কোল ঘেঁষে থাকা জানালার পর্দাগুলো। বিদিশার চোখে নিগুড় শূন্যতা। ড্রয়িং রুম থেকে চামচ নাড়ার টুংটাং শব্দ হচ্ছে, হয়তো দুপুরের খাবার তৈরি হয়ে গিয়েছে। ভাবতে ভাবতেই তাকে ডাকতে এলো কাজের মহিলাটি। বৌমা, খাইতে আসেন। বিদিশা ধ্যান দিল না সে ডাকে। তার ধ্যান যেন কোনো এক অরণ্যে কিংবা নিবিড় সমুদ্রে, এই জনজীবন থেকে বহু দূরে, ধরাছোঁয়ার বাহিরে। মহিলাটি আবারও ডাকল, খাইতে আহেন আম্মা, সকালেও খান নাই। এবার বিদিশার শ্রবণেন্দ্রিয়র পাশাপাশি মস্তিষ্কও সজাগ হলো, তবে নড়চড় দেখা গেল না দেহের ভিতর। আগের মতোই দুই হাঁটুর উপর হাত রেখে মাথা ঝুঁকিয়ে তাকিয়ে আছে আকাশে। কেবল প্রাণহীন কণ্ঠে বলল, খাবো না। মহিলাটি আর ডাকল না। তার বড় মায়া হলো এই মেয়েটির জন্য। বহু বছর যাবতে বাড়িতে কাজ করার সুবাদে এই পরিবারটির সকল পরিস্থিতি সম্পর্কে সে অবগত। সে দেখেছিল সদ্য বিবাহিত চঞ্চল মেয়েটি সংসারের দায়িত্ব কেমন কোমল হাতে গুছিয়ে নিয়েছিল। স্বামীর প্রত্যাহারের ব্যথা ভুলে সংসারটাকে আগলে নিয়েছিল চড়ুইয়ের বাসার মতো। অপেক্ষা কতটুকু সময়ের জন্য তার নির্দিষ্টতা না জেনেই দিনের পর দিন কেবল অপেক্ষা করে গেছে। অথচ সে মেয়েটির ভাগ্যে কিনা শেষবেলা কিছুই মিলল না। অপেক্ষার ফল সবসময় মিষ্টি হয় না, তার উজ্জ্বল প্রমাণ যেন সে। রাবেয়া খাতুনের বুক থেকে পরপর বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। তিনি গিয়ে আক্ষেপের সাথে তাসনিম বেগমকে জানান বিদিশা না সূচক উত্তরটির কথা। বিদিশার নাতে বাড়ির সামান্য গৃহভিত্তেরও মায়া লাগলেও মায়া হলো না তাসনিম বেগমের, বরং সে ফুঁসে উঠলেন। গলার স্বর ইচ্ছাকৃত উঁচুতে তুলেই বললেন, খাবে না কেন? এখন কি এই বাড়ির খাবারও রুচিতে নিচ্ছে না? এতদিন তো ঠিক নিয়েছিল। বিদিশা ঘর থেকে ঠিক শুনতে পেল, তবে উত্তর দেওয়ার প্রয়োজনটুকু বোধ করল না। এতে তাসনিম বেগম অসন্তোষ হলেন। এবার হনহন করে তিনি গেলেন বিদিশার রুমে। বরাবরের মতনই রুমে প্রবেশ করার অনুমতিটুকুও আজ আর নিলেন না। রুমে ঢুকে প্রশ্ন ছুড়লেন, বৈরাগী ভাব ধরেছ নাকি? তোমার কাহিনী তো কিছুই বুঝছি না। প্রশ্ন এলো একের পর এক। উত্তর দেওয়ার মানুষটি রইল নির্লিপ্ত। তাসনিম বেগম এগিয়ে গেলেন আরও দু কদম। বিদিশার ভাবগতিক কিছুই তার স্বাভাবিক লাগছে না। মেয়েটা এতটা উদ্ভ্রান্ত হলো কেন? এবার একটু নরম হলেন তিনি। তোমার ঠিক সমস্যাটা কি বলবে আমাকে? বিদিশার এবার জবাব দিল না ফিরেই, আমার সমস্যা নেই।
তাহলে এমন করছো কেন? কেমন করছি? প্রশ্ন করে তাকালো সে শাশুড়ির দিকে, চোখে চোখ রেখে জবাব চাইল। দৃঢ় সেই দৃষ্টির ভাষা। তাসনিম বেগম চোখ ঘুরিয়ে ফেললেন, বললেন, আমার ছেলে আসাতে তুমি খুশি হওনি মনে হচ্ছে। তুমি কি চাওনি ও আসুক? আপনার ছেলের সাথে আমার খুশি কিংবা কষ্টের কোনো যোগসূত্র আদৌ নেই। নেই। তাসনিম বেগম কিংকর্তব্য বিমূঢ়। যে মেয়ে স্বামীর সান্নিধ্য না পেয়েও দিনের পর দিন অপেক্ষা করে গিয়েছে স্বামীর ফিরে আসায়, সেই মেয়ে কিনা বলছে যোগসূত্র নেই। না, নেই। তাসনিম বেগমের আর ধৈর্য হলো না বিদিশার খামখেয়ালি মেজাজ মেনে নেওয়ার, তাই তার কণ্ঠ এবার কাটকাট হলো। না থাকলে চলে যাচ্ছ না কেন? বিদিশার দৃষ্টি এবার কাঁপল, খুব ক্ষীণ। হৃৎপিণ্ড কেঁপেছে, কিন্তু সেটা ক্ষীণ নয়, অস্বাভাবিকভাবে দ্রুত। চলে যাওয়ার হলে সে তো বহু আগেই যেত, সে তো যায়নি। বিনা যত্নে, বিনা প্রেমেও তো সে থেকে গেছে কতগুলো দিন। অথচ আজ কি সুন্দর সাবলীলভাবে তাকে চলে যাওয়ার নিমন্ত্রণ ছুড়ল মানুষটা। যাব, তবে এভাবে নয়। কিভাবে? কিভাবে যাবে? তোমার এই অশান্তি আর ভালো লাগছে না। আমার ছেলেটা এত বছর পর বিদেশ থেকে এলো, আমি শান্তি চাচ্ছি। তুমি পরের বাড়ির মেয়ে, পরের বাড়িতেই যাও। তাই যাব মা, যতই হোক পর কখনো আপন হয় না। তার শেষ বাক্যে কঠোর শ্লেষের আভাস। তাসনিম বেগম কথা বাড়ানোর সুযোগ পেলেন না আর। তার আগে বিদিশা আগের মতন আকাশ দেখা আরম্ভ করে দিল। পরোক্ষভাবে যেন তাসনিম বেগমকে ঘর ছাড়ার আহ্বান করলো। তাসনিম বেগমও তা বুঝলেন। চালাক মানুষ কিনা, সবই বুঝেন। কেবল এতটুকুই বুঝলেন না যতটুকু বুঝলে পরের বাড়ির মেয়েরও যে মন থাকে সেটা জানতে পারতেন। হসপিটালের এক কোনায় চুপচাপ বসে আছে করবী। আশেপাশে কেউ নেই তার। মাথা ঝিমঝিম করছে। গতকাল থেকে এ অবধি তিমির তার পাশে থাকলেও এখন জরুরি কাজে বেড়েছে, যেতেই হবে বলেই গিয়েছে, নয়তো সে যেত না, এতটুকু করবী জানে। তার ভীষণ একা লাগছে। এই বিপদের দিনে বিন্দু হিরণকে কাছে পেলে ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই। তার ফোনটা গতকাল হাত থেকে যে পড়ে টুকরো টুকরো হয়েছিল সেটা আর ঠিক করা হয়নি। সেটা ঘরের মেঝেতেই তেমনভাবে পড়ে আছে হয়তো। বিন্দুর নাম্বারটা জানা আছে। একবার কল দিয়েছিল তিমিরের ফোন থেকে সকালে, কিন্তু যায়নি কলটা, তাই আর দেওয়া হয়নি। মেয়েটা তো সবে সকল দুঃখ কাটিয়ে উঠেছে, থাক, আর দুঃখে না হয় সামিল না করলো। করবীর ভাবনার জাল ছিল ডাক্তারের কথায়। পেশেন্ট তো আপনার বাবা হন, তাই না? করবী প্রথম দফায় চমকে গেলেও নিজেকে সামলে নেয় দ্রুত। মাথা নাড়িয়ে জবাব দেয়, হ্যাঁ। এখন কেমন আছে আব্বু? মধ্যবয়সী পুরুষ ডাক্তারটি করবীর প্রশ্নে ভ্রু কুঞ্চিত করলেন কিঞ্চিত। বললেন, আপনার বাবা কন্ডিশন তো গতকাল রাতেই বলে দিলাম, জানেন না আপনি? করবী এবার অবাক হলো। কখন বলল কন্ডিশন? তবে কি সে যখন ঘুমিয়েছিল তখন বলেছে? কই, তিমির তো কিছু বলল না। করবীর কণ্ঠে স্বর আসে না। ভয়ঙ্কর কিছুর আভাস পেয়ে কলিজা থমকায়, তবুও সে শুধায়, আমাকে তো বলেনি উনি, হয়তো মনে নেই। আপনি একটু বলুন, আব্বুর শরীর কি বেশি খারাপ? আপনার আব্বুর হাতে সময় নেই, আর তাই এই শ্বাসকষ্টটি আসলে রোগ নয়, এটি তার শেষ মুহূর্তের অবস্থান। করবীর পা কেঁপে উঠে ধাক্কা খায় যেন প্রচণ্ড বেগে। মাথা চেপে ধরে দুহাতে। কি ভীষণ যন্ত্রণায় যেন মাথাটা ছিঁড়ে যাচ্ছে, এত ভারী লাগছে। ডাক্তারটির চোখে এবার উদ্বিগ্নতা দেখা দিল। আপনি ঠিক আছেন তো? এনি প্রবলেম? করবীর শরীর ঠিক নেই, প্রচণ্ড রকমের ঘাম দেয় শরীরে। তবুও সে ঠিক থাকার আপ্রাণ চেষ্টা করে। সে বেঠিক হলে জীবন চলবে কিভাবে? তার জীবন চালানোর মতো কেউ যে অবশিষ্ট নেই পৃথিবীর বুকে। আব্বু গেলেই এই নেইটা একেবারেই পরিপূর্ণ হবে। কিছুটা সময় নিয়ে স্থির করে নিজেকে, দাঁতে দাঁত চেপে জিজ্ঞাসা করে, আব্বুর সময় শেষ, তাই না? হ্যাঁ, কিন্তু একটা অবাককর ঘটনা হলো, কোনো মৃত্যুসজ্জা রোগীর এরকম শ্বাস ওঠার পর বেশিক্ষণ আর থাকতে পারে না, অথচ আপনার আব্বুর রুহ এখনও আছে। আমার মনে হচ্ছে তার কোনো আকাঙ্ক্ষা এখনও সজাগ মস্তিষ্ক, তাই সেই আকাঙ্ক্ষাটুকু পূরণের জন্য এখনও শ্বাস ধরে রাখার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন তিনি। রোগীর মস্তিষ্ক হয়তো বহুদিন যাবৎ এই ইচ্ছে পুষে রাখা, তাই তিনি এতটা যন্ত্রণা সহ্য করেও শ্বাস নিচ্ছেন। করবীর কাছে এই প্রতিটা কথাই নতুন। সে ভাবতে আরম্ভ করলো আব্বুর কোন ইচ্ছেটা বহু বছর যাবৎ পুষে রাখা। তেমন কোনো ইচ্ছের কথা তো সে জানে না, আব্বু কখনো বলেওনি। এমন কি ইচ্ছে হতে পারে যার জন্যে মানুষটা বেঁচে থাকার এমন আপ্রাণ চেষ্টা চালাচ্ছে? ডাক্তার চলে যেতেই করবী ধীর পায়ে কেবিনে যায়। শান্ত নিবিড় আবছা অন্ধকার কক্ষটি দেখে করবীর লোমকূপ দাঁড়িয়ে যায়। মনে হয় এই মৃত্যু দূত এসে দাঁড়িয়ে আছে এই রুমটিতে। যে কোনো মুহূর্তে আব্বুর প্রাণ পাখিটা ছিনিয়ে নিয়ে চলে যাবে সেই দূতটি।
করবীর একমাত্র সম্বলটুকু নিয়ে এই দুধ চলে যাবে বহুদূর। পৃথিবীর বুকে এরপর বেঁচে থাকার গল্পে সে হবে নিঃস্ব সৈনিক। কেউ প্রতিনিয়ত আর উৎসাহ দেওয়ার জন্য থাকবে না। বাড়ি ফিরতে দেরি হলে কেউ আর রান্না করে খাবার সাজিয়ে বসে থাকবে না। কেউ আর মেয়েটার টাকা বাঁচাতে অমুক তমুক চাচার গল্প বানিয়ে বলবে না। বুকের বাঁ পাশে থাকা অদৃশ্য হৃৎপিণ্ডটা ডুকরে উঠল। করবী খুব করে দোয়া চাইল। আব্বুর সাথে সাথে যেন থেমে যায় তার এই হৃৎপিণ্ডটি। কি আর হবে বেঁচে থাকে? তার বেঁচে থাকাটুকু জুড়ে যে মানুষটা ছিল সেই মানুষটি না থাকলে বেঁচে থেকে আর কী লাভ? করবী জানে অনেক চাওয়ার মতন তার এই চাওয়াটাও অপূর্ণ থেকে যাবে। বেডের সাথে থাকা চেয়ারটায় বসলো সে, চোখে টলমলে অশ্রু। বাবার হাতটা আলগোছে তুলে নিল নিজের হাতের মুঠোয়। কণ্ঠ চেপে ধরে আছে যেন কোনো অশরীরী। কথা আসছে না, তবুও জোর করে কথা বলল। শেষ কথাগুলো বলা হোক, না হয় তো জীবন খাতায় আরও আফসোস বাড়বে। আব্বু শুনছো? ডাকলো বাবাকে সে, কণ্ঠ কাঁপছে। বাবা উত্তর দিল না, কিন্তু করবীর মনে হলো বাবা শুনেছেন। সেই আশ্বাস থেকে সে আবারও কথা বলল। এই যে তুমি আমায় রেখে চলে যাচ্ছ, তোমার কষ্ট হচ্ছে না আব্বু? দ্বিতীয় প্রশ্নেরও উত্তর এলো না। করবী উত্তরের আশাটুকুও করে না। ঢোক গিলে কথা বলার শক্তি সঞ্চয় করে ভাঙা কণ্ঠে বলে, এই যে আব্বু, তুমি যে এত করে বললে ভালো চাকরি পেতে, ভালো চাকরি পেলে আমাদের ঘর সাজাবে, সেই প্রতিশ্রুতি রাখবে না? তোমার মেয়ে চাকরি পাবে অথচ তা দেখার জন্য তুমিই থাকবে না, তাই না? আচ্ছা আব্বু, তুমি যে চলে যাচ্ছ, আমার জন্মদিনের শুভেচ্ছা জানানোর একমাত্র মানুষটা যে চলে যাচ্ছে, এরপর পৃথিবী আর আমার জন্মদিন মনে রাখবে বলো? আমাকেই বা মনে রাখার মতো পৃথিবীতে কেউ কেন আর থাকবে আব্বু? এমন বৃথা জনম তোমার মতো আব্বু পেয়েছিলাম, কতই না সৌভাগ্য আমার, তাই না বলো? আচ্ছা আব্বু, এখন মন খারাপ হলে আমার মুখ দেখে আমার দুঃখ বুঝবে কে বলো? রাতের বেলা অন্ধকার বারান্দায় যখন নিশ্চিন্তে ঘুমিয়ে থাকবো, তখন কে এসে তোমার আমার খোলা বইটা বন্ধ করবে বলো? কে এসে বসার কয়েল জ্বালিয়ে দিয়ে বসে থাকবে আমার পাশে ঘন্টার পর ঘন্টা? খারাপ স্বপ্ন দেখে যখন ঘুমের মাঝে কপাল কুঁচকে আটকে উঠবো, তখন কে মাথায় ভরসা দিয়ে হাত দিয়ে আবার ঘুমন্ত মস্তিষ্ককে ভরসা দিবে বলো? চিন্তা করতে না করবে বলো না? আমার মুখ দেখে দুঃখ বুঝতে পারা তুমিটা যাওয়ার পর আমার দুঃখ কে বুঝবে আব্বু? আমার যেই রাতে ঘুম হয় না সেই রাতে তুমি বিহীন আমি কেমন করে থাকবো আব্বু? যে আঙ্গুল ধরে আমি হাঁটতে শিখলাম জীবনের এই পর্যায়ে, সেই আঙ্গুলটা ছেড়ে আমি হাঁটতে পারবো তো? আমার না বুকের ভেতর কষ্ট হচ্ছে ভীষণ, তার চেয়েও বেশি নিজেকে নিঃস্ব লাগছে। আমি জানি তোমারও ভীষণ কষ্ট হচ্ছে। তোমার আমার এই ছোট্ট দুনিয়ার মৃত্যু নামক ভয়ঙ্কর শব্দটা না এলে কত না ভালো হতো, তাই না বলো? আব্বু, আমার না কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট। আমায় রেখে যেও না আব্বু, যেও না। কথাগুলো বলতে বলতে ভীষণ কান্নায় ভেঙে পড়ে করবী। থামানোর মতো কেউ নেই, কেউ না। এভাবেই পৃথিবীতে একা একা থেকে যেতে হয় সবাইকে। চিরজীবন কেউ যে কারো ভরসা হয়ে থাকে না। করবীর চুল ভেজা, বারান্দা ছুঁয়ে আসা ল্যাম্পপোস্টের আলোয় চিকচিক করছে ভেজা চুল। পরনে হলুদ রঙের একটা থ্রি পিস। বাণীও আজ চুপচাপ খাঁচায় বসে আছে, হাপুস নয়নে তাকিয়ে আছে করবীর দিকে। বিদায়ের বার্তা নাকি অবুঝ প্রাণীরা বুঝতে পারে। হয়তো বাণীও বুঝেছে, করবীও বুঝেছে। বাবার সবটুকু ইচ্ছে এখন নিঃশেষ, আর হয়তো বাঁচবেন না করবী জানে। তিমির আছে বাবার কাছে। করবী বাড়িতে এসেছে বহুক্ষণ, এখন যাবে, বাণীকে সাথে নিয়ে যাবে। তার আগে ভাঙা ফোনটা চার্জে দেওয়া হয়েছিল, সেটা অন করে বিন্দুকে খবর দিতে হবে। চারিপাশে নিঃশব্দতা আলিঙ্গন করে আছে রাতকে। সেই নিস্তব্ধতা ভেদ করে বাণী কথা বলে উঠল, সই সই সই, মনের কথা কই? করবী হুট করে বাণীর শব্দে চমকে গেল খানিকটা। বুকের মাঝে দুরু দুরু কম্পন। বাণীটা অনেকদিন পর আবার এই কথাটা বলেছে। বাণী যেদিন এই প্রথম কথাটা উচ্চারণ করে সেদিন করবীর জীবনে মিরাক্কেল ঘটে। বাবা সুস্থ হয়ে যান। আজ আবার বাণী এই কথা বলছে যে, বাণী কি মনের কথা আজ বলতে পারবে? করবীর মনে তুমুল সংশয়, তবুও সে ঘাড় কাত করলো, বলল, বল। বাণী আবারও বলল। করবীর শরীরে মৃদু কম্পন দেখা দিল। বাণীর বলা কবিতাটা নিশ্চয়ই বাবার শেখানো, কারণ বাণীকে তিনি কথা শেখান। বাণীর মনে কথা বলতে পেরেছে, তবে সেটা বাণীর মনের কথা না, সেটা বাবার মনের কথা, যা বাণীর ঠোঁটে উচ্চারিত হয়েছে। করবীর চোখ টলমল করে উঠল। এতদিন তবে বাবার মনের কথা সে জানল, তাও বাবার বিদায় বেলায়। নাকি বাবা সুস্থ হয়ে উঠবেন? কারণ গতবার তো বাণী কথা বলল যেদিন, সেদিন বাবা সুস্থ হয়ে উঠেছিল। আজও কি তাই হবে? করবী ছুটে গেল ঘরে, ওন্না জড়িয়ে নিল মাথা হতে শরীর অবধি। কল দিল বিন্দুকে। দুবার রিং হতেই কল ধরল মেয়েটা। উৎকণ্ঠা মেয়েটার কণ্ঠে। আপা কই আছিলা তুমি? তোমারে কতগুলান কল দিছি জানো তুমি?
তোমাগো বাড়ির সামনে গিয়া শুনলাম তোমরা হাসপাতালে নাকি গেছো। কোন হাসপাতালে কার কি হয়েছে কিচ্ছু জানি না, তাও হিরণ ভাই অনেক খুশি। কি হয়েছে আপা? করবীর কণ্ঠ কাঁপছে, কথা বলতে পারছে না, তবুও অস্ফুট স্বরে উচ্চারণ করলো। বিন্দু আব্বু হসপিটালে, তোরা আয়, আমি ঠিকানা মেসেজ করে দিচ্ছি। বিন্দুকে আর কথা বলার সুযোগ না দিয়ে কল বিচ্ছিন্ন করলো সে। তারপর বাণীর খাঁচাটা নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। বাবার কাছে পৌঁছাতে হবে। মনের এক কোণে যে আশার দ্বীপ জ্বলেছে তা যেন সত্যি সত্যি হয়, সেই নিয়ে কতবার দোয়াও করলো। ঘুড়ির বাবা অফিস ট্যুরে বাইরে গিয়েছে, মা গিয়েছে কোনো এক বান্ধবীর বিবাহ বার্ষিকীতে। ঘুড়িকে সেজেছেও, সে যায়নি। অপরিচিত মানুষের সান্নিধ্যে যেতে ঠিক ওর ভালো লাগে না। বাবা মা নেই বিধায় ঘুড়ি বিদিশাকে নিজেদের ফ্ল্যাটে নিয়ে আসছে। বিদিশার চোখ মুখ শুকনো, মনমরা হাবভাব। ঘুড়ি অবশ্য জানে মন মরার কারণ কি। তাসনিম বেগম গতকাল এসে তার মায়ের সাথে দুঃখ করে গেছেন। অনেক কিছুই অপ্রাসঙ্গিক বলেছেন যা ঘুড়ির পছন্দ হয়নি, কারণ সে বিদিশা ভাবিকে চেনে। ভাবি কেমন তার এতটুকু ধারণায় কয়েক বছরে হয়েছে। তাই তাসনিম বেগমের কিছু কথা একদম যুক্তিহীন লেগেছিল। ভাবি চলো আইসক্রিম খেতে যাব। ঘুড়ির প্রশ্নে উদাস বিদিশার ধ্যান নড়ল, চোখের পলক পড়ল। সে ফিরে তাকালো, বিষণ্ণ কণ্ঠে বলল, এখন? হ্যাঁ চলো। বিদিশা ফুস করে শ্বাস ফেলল। মেয়েটার উচ্ছ্বাসিত মুখমণ্ডলে তাকিয়ে না করতে ইচ্ছে হলো না, তাই ফ্যাকাশে কণ্ঠে বলল, আচ্ছা চলো। বিদিশা যে রাজি হয়ে যাবে এ কথায় ঘুড়ি সেটা জানতো। মানুষটা যাকে ভালোবাসে তাকে সবটুকু দিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এত গভীর আর নিবিড় ভালোবাসা, অথচ কেউ বুঝলে তো। আশকারা পেতেই ঘুড়ি দ্বিতীয় আবদারটি ছুড়ল। চলো এক রঙের শাড়ি পরি। বিদিশা আর চোখে তাকালো, বলল, আমি তো পড়েছি। না এটা না, আমার কাছে এক রঙের দুটো শাড়ি আছে, অনলাইন থেকে অর্ডার করেছিলাম, তোমার জন্য আর আমার জন্য। দেইনি তোমাকে, তোমাদের ঘরের অবস্থা একটু গম্ভীর তো তাই। চলো সেটা পরি। ঘুড়ির কথায় ভ্রু দুটো কিছুটা উপরে তুলল বিদিশা। টানা টানা চোখ দুটোতে প্রশ্ন। আমার জন্য শাড়ি এনেছো কেন? ও মা, তোমার কত শাড়ি আমি পরি, তো আমি দু একটা তোমাকে দিব না? এতটা কিপটে ভেবো না আমাকে। কিপটে ভাববো কেন? এখন কি তুমি রোজগার করো যে শাড়ি দিচ্ছ? যখন করবে তখন দিও। রোজগার না করি, এটা আমার উপহারের টাকা দিয়ে কিনেছি। ভাবি প্লিজ চলো না। মেয়েটার চোখে মুখে আকুতি মিনতি। বিদিশা এই মায়া মায়া মুখটার আকুতি ফেলতে পারল না, তাই রাজি হলো। সম্মতি দিয়ে বলল, আচ্ছা চলো। সন্ধ্যা তখন রাতের আড়ালে ঝিমিয়ে এসেছে। ফিনফিনে বাতাস বইছে, জ্যোৎস্নার আলো মিশে আছে আসমান জুড়ে। সুন্দর সেই মোহনীয় রং। রাস্তার ধারে একধানে দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্টের হলুদ আলোয় জলজল করছে বিদিশার চোখ মুখ। কালো পেরের কাঠালিয়া রঙের একটা শাড়ি পরেছে, ঘুড়িও তাই পরনে। ঘুড়ির বয়স কম, উঠতি বয়স মাত্র। এ বয়সে চেহারার গড়ন অতিমাত্রায় আকর্ষণীয় হবে, সেটাই স্বাভাবিক। কিন্তু সেই স্বাভাবিককে এক হাতে টেক্কা দিয়ে দ্বিগুণ আকর্ষণীয় লাগছে তরুণী বিদিশাকে। ওরা দুজন এসে দাঁড়িয়েছে একটা আইসক্রিম স্টলের সামনে। সেখানে সামান্য ভিড় রয়েছে। একটা লেকের কাছে আইসক্রিমের স্টলটি। লেকের শান্ত শীতল বাতাস মনের সুখে উড়ে উড়ে আসছে এখানে। ঘড়ির কাজ সমান চুলগুলো অবাধ্য বাতাসে উঠছে। বিদিশার চুলে বরাবরের মতন খোপা বাঁধা, দু চারটা চুল কেবল কপাল জোরে পড়ে আছে। ঘুড়ি ভিড় ঠেলে গিয়ে আইসক্রিম নিয়ে এলো। সবেই আইসক্রিমের ঠোঁট ডুবিয়েছে দুজন। তার মধ্যে একটা রাশভারী কণ্ঠ পাওয়া গেল। ঘুড়ি তুমি যে? উষ্ণ ঠোঁট দখল করে আছে ঠান্ডা আইসক্রিমটি। সেই অবস্থাতেই চোখ তুলে তাকালো বিদিশা। তাকাতেই থেমে গেল তার মুগ্ধ চোখ জোড়া। কালো শার্টের সুদর্শন পুরুষটিকে দেখে হৃৎপিণ্ড আবারও প্রথমবারের মতো ছলাৎ করে উঠল। ঘুড়িও কিঞ্চিত অবাক হয়েছিল, কিন্তু পরিচিত মানুষটিকে দেখে গাল ভরে হাসলো। খানিকটা বিস্ময় নিয়ে বলল, আরে তুষার ভাইয়া, তুমি এখানে? ঘড়ির হাসির বিপরীতে হাসলো তুষারও। এক ঝলক বিদিশার দিকে তাকিয়ে চোখ ঘুরিয়ে নিল। তারপর ঘাড় কাত করে বলল, সারা পেলাম আর কি, ঘরে বোরিং লাগছিল, তাই ভাবলাম এখান থেকে ঘুরে যাই। তুমি কখন এলে? ঘুড়ি একবার আর চোখে বিদিশার দিকে তাকালো। আপাত দৃষ্টিতে বিদিশার মুখ চোখ দেখে কিছু বোঝার উপায় নেই। সেদিকে তাকিয়েও উত্তর দিল, এসেছি এই তো 10-15 মিনিট হবে। আইসক্রিম খাবে? দাঁড়াও অর্ডার দেই। ঘুড়ির প্রস্তাব নাকচ করলো তুষার। না না, আমি খাই না আইসক্রিম। আইসক্রিম খাও না? কি বলো? এত মজার একটা জিনিস। না, তোমরাই খাও, আমার ভালো লাগে না। ভালো না লাগলেও খেতে হবে, দাঁড়াও আনছি। কথা শেষ করে যেই না ঘুড়ি পা বাড়াতে নেবে, ঠিক তখনই তার হাত ধরে আটকে দিল বিদিশা। মুখ চোখ গম্ভীর মেয়েটার। সেই গাম্ভীর্যের রেশ কণ্ঠে ধরেই বলল, যে খাবে না তাকে জোর করছো কেন? দাঁড়াও এখানে। তুমি আর আমি এসেছি এখানে, তৃতীয় কেউ আসেনি, তাই তৃতীয় কাউকে জোর করে রাখবে না।
বিদিশার শক্ত কণ্ঠে থেমে গেল ঘুড়ি। অস্বস্তি নিয়ে তাকালো তুষারের দিকে। তুষারের কপালে ভাঁজ পড়েছে। সে সন্দিহান কণ্ঠে বলল, আপনার টাকাতে ও খাওয়াচ্ছে নাকি? তাহলে আপনি বারণ করছেন কেন? বিদিশা তাকালো তুষারের দিকে, অন্যদিকে চোখ ঘুরিয়ে বলল, কার টাকায় খাওয়াচ্ছে ব্যাপারটা বড় না, ব্যাপারটা হচ্ছে বিপরীত পক্ষের মানুষের ইচ্ছে অনিচ্ছের ওপর। কারো অনিচ্ছায় কিছু করা উচিত না, হোক সেটা আইসক্রিম খাওয়ানো কিংবা বিয়ে দেওয়া। বিদিশার কঠিন জবাবে তাজ্জব বনে গেল তুষার। গোল গোল চোখে অস্বস্তি নিয়ে ঠায় দাঁড়িয়ে রইল ঘুরিয়েও। এমন একটা কথার প্রসঙ্গে কার কি বলা উচিত ঠিক বুঝে উঠতে পারল না কেউই। তৈয়ব হোসেন কখনো মেয়েকে রেখে ভাত খেতেন না, মেয়ে না ঘুমানো অবধি ঘুমাতেন না, মেয়ে না ফেরা অবধি দরজার কাছে বসে থাকতেন অপেক্ষায়। দীর্ঘ এক জীবন যে মানুষটা ছোট ছোট ব্যাপারেও নিজের সন্তানের অপেক্ষা করে গেছেন, সেই মানুষটাই শেষ বেলায় এসে আর অপেক্ষা করলেন না। বিদায়ক্ষণে মেয়েকে একবার বিদায় বললেন না, নীরবে বহু দূরে প্রস্থান নিলেন। মেয়েটা আসা অবধি তিনি রইলেন না। পুরো হসপিটালে ভয়ঙ্কর আর্তনাদে বিমূর্ত হয়ে গেল। জ্যামের কারণে করবি পৌঁছেছিল সবার শেষে। তার আগে বিন্দু, হুতুম, হিরণ সবাই পৌঁছে গেলেও সে পৌঁছাতে পারেনি। হয়তো ভাগ্য নির্মাতা চাননি বাবার প্রস্থান মেয়েটা চোখ মেলে দেখুক। করবি যখন হসপিটালে এলো তখন বিন্দু হাউমাউ করে কাঁদছিল। হুতুমও হিরণের কোলে মাথা রেখে কাঁদছে। তিমির কাগজপত্র গুছাচ্ছিল লাশ নিয়ে ফিরতে হবে বলে। যা বোঝার করবির বুঝতে বাকি রইল না। ঠিক পরপরই গগন বিদারক চিৎকার দিয়ে উঠল সে। আব্বুর নিষ্প্রাণ দেহটির সামনে বসে কত বিলাপ করলো, বাবার হাত চেপে ধরে কত আকুতি করলো, তাকে সামলানোর চেষ্টা করলো সকলে। কিন্তু যে মানুষ তার বেঁচে থাকার শেষ সম্বলটুকু হারিয়ে ফেলে, সে মানুষকে কি সান্ত্বনার ভাষায় আটকানো যায়? যায় না। বাবা নামক সর্বস্বকে হারিয়ে মেয়েটা হয়ে উঠল উন্মাদ। বারবার বাবার দেহটা ধাক্কাতে লাগলো, বাচ্চাদের মতো বলতে লাগলো, আব্বু ফাঁকি দিলে তাই না? তো তোমরা সবাই আমার সাথে এমন খেলাই খেললে, সবাই এমন করে ফাঁকি দিলে, আমাকে ভালোবাসার জন্য কেউ রইলো না। আব্বু, তুমি জানো না করবি একা থাকতে পারে না, তার ভয় হয় রাত হলে। এখন কিভাবে একা থাকবে সে আব্বু? আজ একটাবার ভাবলে না করবির কি হবে? বা আব্বু, তুমিও স্বার্থপর হলে। আব্বু ওঠো না, ও আব্বু ওঠো না। করবীর পাগলামোতে বিন্দুও নিজেকে সামলাতে অক্ষম হচ্ছে, তবুও ভরসা দিতে হবে বলেই করবীর হাত ধরে আটকানোর চেষ্টা করলো। কাঁদতে কাঁদতে বলল, আপা, এমন করো না, চাচার কষ্ট পাইবো। করবী বিন্দুর হাত ঝাড়া দিয়ে ফেলে দিল। কান্না রেখে হাসতে আরম্ভ করলো, বিকট শব্দে হাসি। হাসতে হাসতে বলল, কষ্ট পাবে না, আমার আব্বুর কষ্টের দিন শেষ। সে যে বুক ভরা কষ্ট নিয়ে বেঁচেছিল, আজ তার মুক্তি। আমার আব্বুর কষ্টের কিসের কষ্ট আর বল? আব্বুর তো মুক্তি, মুক্ত হয়ে গেছে আব্বু। করবীর ভয়ঙ্কর অবস্থা আরো ভয়ঙ্কর হতে লাগলো। হিরণ, তিমির, হুতুম কেউই বাদ রইল না বুঝাতে, অথচ মেয়েটা বুঝলে তো। বিড়বিড় করে প্রলাপ বকেই যাচ্ছে, কত কি প্রলাপ। কেবিনের কোণার খাঁচায় মাঝে নীরব দর্শক হয়ে বসে রইল বাণী। চঞ্চল পাখিটার আজ সকল চঞ্চলতা উড়ে গিয়েছে যেন। তাকে কথা শেখানো সঙ্গীটিকে হারিয়ে গভীর শোকে নিমজ্জিত হয়ে গিয়েছে। কেবল অবুক চোখে তাকিয়ে রইল সে। মৃত্যু নামক নির্মল সত্য তার কাছে বড়ই নিষ্ঠুর ঠেকল, নির্মম ঠেকল। কিছু মানুষ চিরজীবনের জন্য ঘুমিয়ে আছে মাটির ভেতর। তার সাথে ঘুমিয়ে গিয়েছে কত শখ, কত স্বপ্ন, কত না বলা কথা, কত আফসোস, কত মায়া, আরও কত কি। জায়গাটি কবরস্থান, প্রতিটা মানুষের শেষ গন্তব্যস্থান, যেখানে এসে একদিন সবাইকে থামতে হবে। সবকিছুকে বুকে যত্নে করে পোষ মানিয়ে ঘুমিয়ে পড়তে হবে এখানে। চিরজীবনের ঘুম। ঠিক এই জায়গাটাই চারিপাশ জুড়ে যে বেড়া লাগানো, সেই বেড়ার বিপরীতে এক জীবিত পৃথিবী। যে পৃথিবী প্রতিনিয়ত স্বপ্ন পুষে বুকে চলছে বহুদূর। শেষ গন্তব্যের কথা ভুলে গিয়ে ক্ষণস্থায়ী গন্তব্যকে পাওয়ার আশায় ছুটছে। এই ছুটার শেষ নেই। তারা ভুল করেও একবার স্মরণ করে না একদিন তাদের ব্যস্ততা এসে ঘুমিয়ে যাবে কবর দেশেতে। একটা সামান্য বেড়া, অথচ দুটো পৃথিবীকে আলাদা করে দিয়েছে কত গুরুতরভাবে। সেই বেড়া ধরে ব্যস্ত পৃথিবীর একজন প্রাণী শূন্য চোখে তাকিয়ে আছে ঘুমন্ত পৃথিবীটার দিকে। কারণ আজ তার শখের মানুষটি ঘুমিয়ে গিয়েছে চিরনিদ্রায়। সেই ঘুম কেমন, কতটা একাকিত্বের, তাই দাঁড়িয়ে দেখছে মেয়েটি। বাতাস নেই চারিপাশে, গুমোট অস্বস্তিকর একটা গরম পড়েছে। তবে জ্যোৎস্না রাত, এক আকাশ জুড়ে একটি অর্ধখণ্ডিত চাঁদ চুপ করে আছে বিচ্ছেদের দেবদাসের মতন। সেই জ্যোৎস্নার আলো ঝলমল করছে নতুন কবরটার উপর। বাড়ি চলো, ভোর হবে তো কিছুক্ষণ পর। এই নিশ্চুপ অপরিচিত পরিবেশে পরিচিত কণ্ঠে খানিকটা কাঁপল করবীর শরীরটা। ঘাড় ঘুরিয়ে তাকাতেই চোখ পড়ল হিরণের ক্লান্ত পরিশ্রান্ত মুখটি। করবীর অবাক হওয়া উচিত, হুট করে এখানে হিরণকে দেখে বিস্ময় প্রকাশ করা উচিত। অথচ সে কিছুই করল না, কেবল নির্জীব কণ্ঠে থেমে থেমে বলল,
কখন এলে? আমি এখানেই ছিলাম। এখানে ছিলে? করবীর মুখে এবার খানিক বিস্ময় দেখা গেল। হিরণ এসে করবীর পাশাপাশি দাঁড়ালো, দৃষ্টি রাখলো করবীর মুখমণ্ডলে। উত্তর দিল। হ্যাঁ, কিন্তু কেন? আমি জানতাম তুমি আসবে। করবী এবার সরাসরি তাকালো হিরণের দিকে। তুমি জানতে আমি আসবো? কিভাবে? যে মেয়েটি তার সকল শখ আহ্লাদ কেবল উৎসর্গ করেছিল তার বাবার পেছনে, সে মেয়েটি যে বাবার সাথে এত সহজে সংযোগ বিচ্ছিন্ন করতে পারবে না সেটা আমি জানি। করবীর চোখে জল এলো। কান্নারা এমনই, আহ্লাদ পেলে প্রকাশ্যে আসতে যায়। হিরণ করবীর মনের অবস্থা বুঝলো। করবীর ডান হাতটা শক্ত করে ধরল। কেঁদো না, যে চলে গেছে কাঁদলেও সে ফিরে না। ছন্ন ছাড়া ভব করে ছেলেটির নিখাত স্থাপনায় করবীর কান্না থামার বদলে বেড়ে গেল। ফপিয়ে উঠল সে। কেন ফিরে না? তারা জানে না তাদের ছাড়া আমাদের কষ্ট হয়? জানে, কিন্তু ফিরে আসার যে নিয়ম নাই, থাকলে হয়তো তার আসতো। এত আপন মানুষকে রেখে যেতে কেই বা চায় বলো? আমার খুব কষ্ট হচ্ছে। বাচ্চাদের মতো কি সহজ সরল স্বীকারোক্তি মেয়েটার। হিরণের খারাপ লাগে। তার ডান হাতে থাকা করবীর হাতটাকে সে বাম হাতে লুকিয়ে বুলিয়ে দেয় স্নেহের ছোঁয়ায়। বলে, তোমার যে খুব কষ্ট হচ্ছে সেটা আমি জানি, বলছি। মা যখন মারা গেল তখন আমার কষ্ট বোঝার বয়স হয়নি। একদিন দেখলাম বাবার সাথে মায়ের কি নিয়ে যেন প্রচণ্ড ঝগড়া হলো। ঝগড়া ভয় পেতাম, তাই ভয়ে ভয়ে গিয়ে দরজা আটকে খাটে গিয়ে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেলাম বুঝিনি। হিরণের কথা থামে। পরপরই ভেসে আসে দীর্ঘশ্বাস। ততক্ষণে করবীর কান্না কিছুটা দমে এসেছে। হিরণের জীবন সম্পর্কে তারা অবগত নয়, তাই স্বভাবতই কৌতূহল জন্মালো তার। তারপর? হিরণ বুক ভরে শ্বাস নিল। কষ্টের কথা বলতে তার ভালো লাগে না, তবুও করবীর কষ্ট সামান্য নিয়ন্ত্রণে আনতে এই কথাগুলো বলা। কারণ মানুষ যখন নিজেকে কষ্ট নিয়ে প্রচণ্ড হতাশায় ভুগে, তখন তাকে অন্যের কষ্টের কথা জানাতে হয়। তখন অন্যের কষ্টের সাথে নিজের কষ্টের তফাৎ খুঁজে পেয়ে খুব সহজেই নিজের দুঃখটা লাঘব করতে পারে। হিরণকে চুপ থাকতে দেখে করবী আবারও জিজ্ঞাসা করল, তারপর? তারপর আর কি, ঘুম থেকে উঠলাম প্রচণ্ড চিৎকারের শব্দে। মায়ের ঘর থেকে চিৎকার আসছিল। ছোট মন ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছিল। দ্রুত মায়ের রুমের কাছে যেতে জীবনের নির্মম দৃশ্যটুকু দেখে ফেললাম। মায়ের শরীরে দপদপ করে আগুন চলছে। মা নিচেই লাগিয়েছে আগুনটা। আমি মায়ের কাছে ছুটে যেতে চাইলেও দাদি আটকে দেয়। মাও এই জ্বলন্ত শরীর নিয়েও বারবার হাত নেড়ে ইশারা করছিল আমি যেন তার কাছে না যাই। বাড়ির কাছের লোকরা ছুটে গিয়ে পানি আনলো। মায়ের শরীরের আগুন নেভালো, কিন্তু ততক্ষণে সবটুকু পুড়ে যায়। মায়ের শরীর, মায়ের দুঃখ, মায়ের অভিযোগ, সবকিছু। কথা থামল। বোবা বাতাস ছুঁয়ে গেল শরীর। করবী তার হাতে তালুতে থাকা হিরণের হাতটা শক্ত করে ধরল। এই শক্ত করার অর্থ হলো আশ্বাস দেওয়া। কষ্ট পেও না, ছোট ভাঙা ভাঙা কণ্ঠে সে বলল। হিরণ হাসল। আবারও বুক ভরে কতগুলো বোবা বাতাস টেনে নিল অন্তরে। কষ্ট পাস না, কষ্ট পেয়েও বার কি হবে? মা ফিরবে না, তবে একটা জায়গায় আমার আফসোস থেকেই গেছে। আমি 7 বছর থাকাকালীন মা মরেছিল। মায়ের বিদায়ে কান্না করার জন্য এই পৃথিবীতে কেউই ছিল না। আমি তো ছোট মানুষ, ভয়ঙ্কর দৃশ্য দেখে ভীত হয়ে গেছিলাম, তাই কান্না করার সুযোগ পাইনি। অথচ আব্বু, দাদি, ফুপি কেউ কাঁদল না। দেখলাম মায়ের লাশ কবর ওঠার আগেই বাড়িতে বিশাল আড্ডা বসল। সে আড্ডায় আব্বুর দ্বিতীয় স্ত্রী কেমন আনতে হবে তা নিয়ে আলোচনা করতে ব্যস্ত সকলে। অথচ তখনও বাড়িটায় একজন মানুষের অস্তিত্ব পুড়ে যাওয়া গন্ধ ছিল। একটা মানুষ এত বছরে এই পৃথিবীটাতে ছিল, সংসার গোছানোর তাগিদে নিজেকে কখনো গোছানোর সুযোগ পেল না। সংসারের জন্য শেষমেশ জীবন দিল। অথচ দুর্ভাগ্য দেখো, সেই সংসারে তার শূন্যতায় কান্না করার মতন কেউ ছিল না, কেউ না। আমার মায়ের পুরো এক জীবনের মায়া, শ্রম সবই বৃথা ছিল। অথচ চাচার ভাগ্য সেক্ষেত্রে ভালো, তার কবরের দিকে উদাস হয়ে তাকিয়ে থাকার জন্য একজন মানুষ তিনি পৃথিবীতে রেখে গেছেন। করবী সান্ত্বনা দেওয়ার ভাষা পেল না, কেবল শক্ত হাতে ধরে রাখল হিরণকে। হিরণ তপ্ত শ্বাস ফেলল। জানো আমার আফসোস কি? করবী আগ্রহী মনে তাকালো, জিজ্ঞাসা করল, কি? যে মানুষটা আগুনে ঝলসে যাওয়ার সময় আমার কথা ভেবে আমাকে তার কাছে যাওয়ার নিষেধাজ্ঞা দিয়েছিল, সে মানুষটার জন্য আমি কিচ্ছু করতে পারিনি, কিছুই না। সকালবেলা ছাদে এসে দাঁড়িয়েছে বিদিশা। সূর্য সবে লাল টুকটুকে রং ধরে গগনে হাসতে শুরু করেছে। ভোরের মৃদুমন্দ বাতাস ছুঁয়ে যাচ্ছে শরীর। কর্কশ কণ্ঠে একাধারে একটা কাক ডেকে যাচ্ছে ভোরটিকে পরিপূর্ণ করতে। হুট করে ছাদের গেট খোলার শব্দ পেতেই ঘাড় ঘুরিয়ে তাকালো বিদিশা। তাকাতেই তুষারের ঘুম ঘুম চোখ মুখ দৃষ্টিতে এলো। এত সুন্দর পুরুষ মানুষ হয় কিনা তার সন্দেহ।
লোকটি প্রয়োজনের তুলনায় একটু বেশি সুন্দর বোধ হয়। ছাদে যে তুষার প্রশ্নটি বিদিশাকে উদ্দেশ্য করেই করেছে, কিন্তু বিদিশা তবুও মুখ ভার করে অন্যদিকে ফিরে তাকিয়ে রইল। তুষার আরেকটু এগিয়ে গেল। বিদিশা থেকে 3-4 হাত দূরে প্রাচীরটার সাথে হেলান দিয়ে দাঁড়ালো। ঘুম মাখানো কণ্ঠ তার। এত সকালে ছাদে কি করেন? বিদিশা উত্তর দিল না, বরং চলে যেতে উদ্যত হতেই তুষার বিরক্তিতে চ উচ্চারণ করল। আরে আপনি কথা বলতে পারেন না নাকি? কেন? কথা বলতে পারলেই আপনার সাথে কথা বলতে হবে এর কোনো বাধ্যবাধকতা আছে বুঝি? মেয়েটার ধারালো উত্তরে তুষার দিন দিন কেবল তাজ্জবই বনে যাচ্ছে যেন। এইভাবে কথা বললেন কেন আপনি? কিভাবে বলি? এই যে মাধুর্যে। আপনার সাথে মাধুর্যতা দেখানোর প্রয়োজন বোধ করি না, তাই। তুষার যেন আর কিছুই বলার ভাষা পেল না। ঘুম উড়ে গেছে সে কখন। মেয়েটিকে সে যতটুকু দেখেছে মেয়েটা এত রুক্ষ নয়, সবার বেলাতে তো নয়। এই তো পরশুদিন মধ্যরাতে যখন তিমির বাড়ি ফিরল তখন কি সুন্দর করে যত্ন করে তিমিরকে ভাত বেড়ে দিল। কেন বাড়িতে ফিরেনি দুদিন তাও জিজ্ঞাসা করলো। তিমিরের ক্লান্ত মুখ দেখে কেমন স্নেহ করলো। যদিও তিমির মেয়েটা থেকে বহুগুণ বড়, তবুও সম্পর্কের দিক দিয়ে মেয়েটা বড় অভিভাবকের মতোই আচরণ করলো। তাছাড়া ঘুড়ির সাথে থাকলেও তো কত সুন্দর করে মিশে, কিন্তু তার বেলাতে এলেই এমন শক্ত আচরণ করে কেন? মনের প্রশ্ন রাখলো না তুষার, সোজা সাপটা জিজ্ঞাসা করলো। আপনি আমার সাথে এমন আচরণ করেন কেন? বিদিশা ছাদের মাঝ বরাবর এসে থামলো। পেছনে তাকিয়ে কর্কশ স্বরে বলল, আপনার এটাই প্রাপ্য, সেই জন্য। আমার দোষ কি? তুষারের প্রশ্নে এবার হু হা করে অপ্রত্যাশিতভাবে হাসলো বিদিশা। হাসি বজায় রেখেই বলল, আপনার দোষ, আপনি আপনার মায়ের মতনই হয়েছেন। বিদিশার উত্তর ধাঁধা। তুষার সেই ধাঁধাটা ধরতে পারল না। মানে? বিদিশা তপ্ত শ্বাস ফেলল। আপনার মা যেমন তার ভুলটা কি সেটা উপলব্ধি করতে পারে না কখনো, ঠিক আপনিও তাই। আপনাদের এই উপলব্ধি করতে না পারার ব্যাপারটাই আপনাদের জীবনের সবচেয়ে বড় ভুল, বড় অন্যায়। তুষার রেগে গেল এবার। এতই যখন আমরা অন্যায় করেছি, ভুল করেছি, তো চলে যাচ্ছেন না কেন? বিদিশার ঈগলের মতো তীক্ষ্ণ চোখ জোড়া এবার শীতল হয়ে এলো। কর্কশ মুখমণ্ডলটিও নরম হলো। থেমে গেল তার শক্তপোক্ত অভিনয়ের চেষ্টাটি। বিড়বিড় করে নিজেই নিজেকে বলল, ঠিকই তো, আমি চলে যাচ্ছি কেন? থেকে গেছি কিসের আশায়? যেখানে আমি কোথাও নেই সেখানে সংসার পাতার আশায়। বিদিশার মুখায়বব নরম হয়ে আসতেই তুষার অপরাধবোধ অনুভব করলো। তার বোধহয় মেয়েটাকে এমনভাবে বলা উচিত হয়নি। বিদিশা নিজে নিজে বিড়বিড় করতে করতে ছাদ থেকে নেমে গেল। যে উত্তর বললে মানুষ দুর্বল ভাববে সে উত্তর না হয় নাই বলল। থাকুক কিছু লুকিয়ে। বাবাবিহীন করবি ছোট্ট সংসার, শূন্য নিষ্প্রাণ রুমগুলো। বাবা বলে ডাকলেও সে ডাক প্রতিধ্বনিত হয় দেয়ালগুলোতে। এতটাই ফাঁকা চারপাশ। শোক শোক করে বাবাবিহীন কেটে গেছে মেয়েটার একটি দিন। ভাবতে ভাবতে ঘুমিয়ে গিয়েছিল ঠান্ডা ফ্লোরে। যখন জানালা ভেদ করে ভারী রোদ মুখে এসে পড়ল তখনই তার ঘুম ভাঙল। এক কাঁধ ব্যথা হয়ে গিয়েছে। ঘুম ভাঙতেই স্মৃতি ভুলে ডাক দিয়ে বসে অভ্যাসবশত বাবাকে। সেই ডাক চারিপাশে ধাক্কা খেয়ে তারই কাছে আবার ফিরে ফিরে আসে। তখন তার মস্তিষ্ক সজাগ হয়। তীব্র শূন্যতায় খা খা করে ওঠে জীবনটা। এ জীবনটাকে মনে হয় হৈমন্তের ধান উঠিয়ে ফেলার পর ফাঁকা জমিনটার মতন। কোথাও কিচ্ছুটি নেই, কেবল আধখসা কিছু স্মৃতি পড়ে আছে জীবনের আনাচে কানাচেতে। করবি অভিমান বুকে পুষে উঠে দাঁড়ায়। বারান্দায় ঝিমুনি কাটতে থাকা বাণীর কাছে যায়। কেউ নেই জীবনটায়। অবহেলার কাকতারুয়া হয়ে বসে থাকা বাণীটির প্রতিও তার অভিমান জন্মে। সবচেয়ে বুঝদার করবি বাচ্চা হয়ে যায়, যেন বলে, কিরে আব্বু নেই বলে আজ ডাকলি না আমায়? বাণীর ঝিমুনি অব্যাহত থাকে। ফিরে তাকায় না করবির দিকে। এতে করবির ভুলভাল অভিমানটি কারো হয়। ধমকে উঠে সে। কথা বলছিস না কেন? নাকি আব্বু বুলি শিখিয়েছে বলে তার অভাবে বুলিটাও ভুলে গিয়েছিস? বাণী এবার অলস ভঙ্গিতে নড়ে চড়ে, তবুও কথা বলে না। করবি উদাস হয়ে কতক্ষণ তাকিয়ে থাকে। এরপর কি যেন ভেবে খাঁচাটা খুলে দেয়। অভিমানী কণ্ঠে বলে, কথাই যদি না বলিস তবে উড়ে যা না। বোবা সঙ্গী হয়ে থাকার কি দরকার? এবং করবিকে অবাক করে দিয়ে বাণী সত্যি খাঁচা ছেড়ে বেরিয়ে গেল এবং 1-2-3 সেকেন্ডের মাথায় ডানা ঝাপটে বারান্দার রেলিং গলিয়ে বের হয়ে গেল। বারান্দার বাহিরে বিরাট আকাশটার নিচে করবি কিং কর্তব্য বিমূঢ় হয়ে কেবল তাকিয়ে রইল। ফাঁকা ঢোক গিলে বলল, শেষমেশ তোরও কিনা আমায় ছেড়ে যেতে ইচ্ছে হলো? কথা জানা চঞ্চল বাণী বোবা ভাষাতেই বোধহয় সম্মতি জানালো। তারপর মিনিটখানেক তাকিয়ে থেকেই উড়ে গেল তার পরিচিত ছোট্ট বারান্দাটা ছেড়ে বিশাল অপরিচিত আকাশটাতে। ফিরেও তাকালো না একটিবার, যেন সকল পিছুটান ছিন্ন করে ফেলেছে সে বাবা মারা যাওয়ার সাথে সাথে। করবীর চঞ্চল চোখ দুটো বেয়ে বেয়ে নীরব অশ্রুরা ঝরে পড়ল অনবরত। বাণীর এহেন আচরণ তার ভেতরটা যেন চূর্ণ বিচূর্ণ করে দিল। তবে কি পাখিরাও মায়া কাটাতে শিখে গেছে মানুষের সান্নিধ্য থেকে?
যেমন করে আব্বু মায়া কাটিয়েছে আম্মু। বিন্দুর আজ মন বসছে না কাজে। প্রতিদিনের মেশিনের শব্দটা আজ বিরক্তিকর ঠেকছে। আপাটাকে ছেড়ে আসতে মন চায়নি, তবুও বাস্তবতার টানে তাকে আসতেই হয়েছে। ঘরে ছোট একটা বাচ্চা, বৃদ্ধ একজন মানুষও আছেন। রোজগার না করলে মানুষগুলো কি খাবে? রক্তের সম্পর্কে চিন্তা করতে গিয়ে আত্মার সম্পর্ককে যে একটু পিছনে ফেলতেই হয়। আমাদের জীবনটাই যে এমন অদ্ভুত নাটকীয়। কাজে দুবার ভুল করে ফেলেছে সে। ম্যানেজার এসে শাসিয়ে গিয়েছেন কড়াভাবে, তবুও তৃতীয়বারের মতন ভুলটা করে বসলো। সেলাই করে ফেললো উল্টো পিঠে। এবার ম্যানেজার রেগে অগ্নিশর্মা। গার্মেন্টসের একটা অদ্ভুত খারাপ নিয়ম আছে। ম্যানেজাররা কর্মীদের খুব বেশি তুচ্ছতাচ্ছিল্য করেন এবং মেয়ে কর্মীদের তো গালি দেওয়ার সময় কোনো রাগ ঢাকি রাখেন না। বিন্দুর বেলাতেও তাই হলো। তৃতীয়বার ভুল করতেই ম্যানেজার রেগে গেলেন। বিন্দুর বসে থাকা চেয়ারের পায়াতে মৃদু লাথি মারলেন। তোদের কাজে মন থাকলে আসিস কেন রে এখানে? তিনটা মাল নষ্ট করলি। মন যদি না বসে তাহলে কাজ থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেব। বিন্দু কেঁপে উঠল লাথিতে, ভীত কণ্ঠে ক্ষমা চাইল। বুঝি নাই স্যার, এইবারের মতো মাফ করে দেন। হ, আমি তো দানশালা খুলছি। তোরা ভুল করবি আর আমি মাফ করব। টাকা কি বলদের দিয়ে আসে? ম্যানেজারের ভাষা খারাপ, রাগলে আরো বিশ্রী রকমের খারাপ হয়ে যায়। বিন্দু অভ্যস্ত, তাই মাথা নত করে বিনীত স্বরে বলল, আর হইব না স্যার, সত্যি কইলাম। 3টা মালের ক্ষতি হইল, এই ক্ষতির টাকা কে দিবে? তোর বাপ? বিন্দু উত্তর দিল না। আর কথা বললেই কথা বাড়বে, এর চেয়ে সে চুপ থাকলে ম্যানেজার নিজে চুপ হয়ে যায়। হলো তাই। কিছুক্ষণ হুমকি ধামকি দিয়ে ম্যানেজার চুপ করলেন। যেতে যেতে চাকরি ঘর হুমকিও দিয়ে গেলেন। বিন্দুর গালাগালি শুনে অভ্যাস আছে, তবুও খারাপ তো লাগে। কি ভাগ্য ছিল আর কোথায় না এসে পড়ল। সবই ভাগ্যের খেলা। ফুস করে হতাশার শ্বাস ছুটে এলো অন্তর থেকে। এত ক্লান্ত লাগে জীবন। 18 বছরের এই জীবনে 18 যুগের দুঃখ চেপে বেঁচে থাকাটা সত্যিই কষ্টসাধ্য, তবুও বাঁচতে হয়। এত সুন্দর জীবনের মায়া যে কেউই কাটাতে পারে না। দ্বীপ্রহর শুরু হয়েছে উত্তপ্ত রোদ্দুর অম্বরে নিয়ে। ঘরে বসে অবশ্যই সেই রোদ্দুরের প্রখরতা বোঝার উপায় নেই। তার উপর এসি অন। বাহিরে গাঢ় রোদ হলেও ঘরের ভেতরটা শীতল ঠান্ডা। ঘুড়ি বারান্দায় বসে আছে গিটারটা হাতে। আজ খুব গিটার বাজাতে ইচ্ছা করছে। বহুদিন পর কণ্ঠ আজ গাইতে চাচ্ছে। গাইতে চাওয়ার অবশ্য আরও একটা ভিন্ন কারণ আছে। আজ তার মন খারাপ। মন খারাপ হলে তার বরাবরই গাইতে ইচ্ছে হতো, আজও ব্যতিক্রম নয়। বহুদিন পর গিটারে টুং করে এই সুর তুলল। জুড়িয়ে গেল অন্তরটা। সুর আবারও তুলল, এবার ভাঙা সুর না। গলা উঁচুতে উঠল। বাহির বলে দূরে থাকো, ভেতর বলে আসুক না, ভেতর বলে দূরে থাকো, বাহির বলে আসুক না। কি করুণ স্বর, কি আকুতি! মনে হচ্ছে হৃদয় থেকে আহ্বান করছে কাউকে খুব কাছে আসার, তার পাশে বসার, দুঃখ মোছার এই আকুতি। গাইতে গাইতে পুরোটুকু গান মন্ত্রমুগ্ধের মতন শেষ হলো। একবারও ছন্দপতন হয়নি, একবারও থেমে যায়নি কণ্ঠ। সুন্দর হয়েছে তো, ভালো গান জানো তো। স্পষ্ট পুরুষালী কণ্ঠ পেতে ঘুড়ির চোখ খুলে গেল। ঘাড় ফিরিয়ে তাকালো সেদিকে। তিমির দাঁড়িয়ে আছে, কালো টি শার্ট পরনে। গোসল সেরে এসেছে বোধহয়, ফ্রেশ দেখাচ্ছে। ঘুড়ি চমকালো। তিমির নিজে থেকে কখনো কথা বলে না, প্রশংসা তো করে না বললেই চলে। হঠাৎ আজ লোকটার প্রশংসা অমাবস্যার চাঁদ হাতে পাওয়ার মতন মনে হলো। অবিশ্বাস্যকর। গান শিখেছিলে বুঝি? উৎসুক নয়নে তাকিয়ে আছে তিমির উত্তরের আশায়। ঘুড়ি গিটার পাশে রেখে চেয়ার ছেড়ে দাঁড়ালো। উপর নিচ মাথা নাড়িয়ে সম্মতি জানালো। হ্যাঁ। দারুণ কণ্ঠ তোমার। ঘড়ির কাছে পুরো ব্যাপারটাই ভ্রম মনে হলো। তিমিরই বহু আগে একদিন তার গান শুনে বলেছিল বিরক্ত লাগছে, অথচ এই মানুষটাই আজ তার গানের প্রশংসা করছে। কি বিস্ময়কর কাণ্ড! ঘড়ির মন ভালো হয়ে গেল আচমকা। এত সুন্দর প্রশংসার পর বোধহয় কারোরই মন খারাপ থাকতে পারে না। তন্মধ্যেই ঘর থেকে তিমিরের ডাক ভেসে আসতে সে হাসি মুখে বিদায় নিয়ে ঘরের ভেতর চলে গেল। ঘড়ি দাঁড়িয়ে রইল মন ভালো করাই সময়টুকু নিয়ে। হুট করে চারপাশটা এত সুন্দর লাগছে। তাসনিম বেগম বসে আছেন সোফায়, চোখ মুখ বেজায় কঠিন, গুরুগম্ভীর। তার সামনে সোফাতে বসে আছে বিদিশার বাবা মা, তারাও চিন্তিত। তিমি ড্রয়িং রুমে এসে বিদিশার বাবা মাকে দেখে কিছুটা চমকালো বটে, তবে প্রকাশ করল না। বিদিশা ড্রয়িং রুমের এক কোনায় দাঁড়ানো, শক্ত ও পোক্ত মুখের আদল। আরেক পাশে ছোট টুলটাতে বসা তুষার। তিমির বিনয়ী ভঙ্গিতে সালাম করলো বিদিশার বাবা মাকে, এরপর ভিন্ন একটা সোফাতে গিয়ে বসলো। তিমির বসতেই বিদিশার বাবা জামাল ভুইয়া প্রথম কথা বললেন। আমাদের মেয়েদের জামাই এলো, অথচ আমাদের এতদিনের খবর দেওয়া হলো না আপা। প্রশ্নটি তিনি তাসনিম বেগমের উদ্দেশ্যে করলেন।
তাসনিম বেগম একবার চোখ ঘুরিয়ে বড় ছেলের দিকে তাকালেন। তিনি ঝামেলা করতে চাননি, সবটা ধীরে সুস্থে মিটমাট করতে চেয়েছিলেন। কিন্তু ধীরে ধীরে বিদিশার ব্যবহার এত অসভ্য হচ্ছে যে তিনি আর বিদিশার বাবা মাকে না ডেকে পারলেন না। মাকে চুপ থাকতে দেখে তুষার বলল, কাউকেই তো তেমন জানানো হয়নি। আমরা তো জানার অধিকার রাখি না নাকি? ভদ্রলোকের প্রশ্নে এবার তিমির অপরাধী স্বরে বলল, আসলে ভুল হয়েছে আমাদের। ভাইয়া হুট করে আসছে, সেজন্যই বোধ হয় আজ আপনাদের দাওয়াত দেওয়া হয়েছে। তিমিরের কথাটা তুমুল তাচ্ছিল্যে উড়িয়ে দিল বিদিশা। দাওয়াত? হাহ, আমার বাবা মায়ের তেমন ভাগ্য আছে নাকি? বিদিশার রূঢ়ভাষী উত্তরে তিমির ভ্রু কুচকালো। অবাক হলো তার বাবা মাও। তিমির হুট করেই বুঝতে পারল ঘরে কোনো গন্ডগোল হয়েছে যা সম্পর্কে সে অবগত নয়। না হয় ভাবির কথা বলার ধরন এমন হতো না, এত বছরে তো হয়নি। জামাল ভুঁইয়া মেয়ের দিকে তাকালে কিছুটা চাপা ধমক দিয়ে বললেন, কিভাবে কথা বলছো তুমি? তাসনিম বেগম যেন এই মোক্ষম সুযোগটিরই অপেক্ষা করছিলেন। মুহূর্তেই তিনি জবাব দিলেন, আপনাদের মেয়ে এখন এভাবেই কথা বলে এবং সেজন্যই আপনাদের এখানে আনানো হয়েছে। কথাটা যেন বিস্ফোরণ ঘটালো ড্রয়িং রুমের মাঝে। তুষার অবশ্য অবগত ছিল না মায়ের এমন কাণ্ড সম্পর্কে। তবে ভাবলেশীন দাঁড়িয়ে রইল বিদিশা। বিদিশার মা লিপি ভুইয়া চট করে সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। তিনি বোধহয় সবটুকু আজ করতে পেরেছেন এতক্ষণে। নারী মন বড়ই তীক্ষ্ণ। এরা পরিস্থিতি দেখলেই ঘটনা বোঝার সক্ষমতা রাখে। তিনি মেয়ের কাছে গেলেন, ভারী রুষ্ট চোখে তাকালেন, বললেন, কি করেছিস বিদু? আমি তো তোমাদের ডাকিনি, যে বা যিনি বা যারা ডেকেছে তাদের জিজ্ঞেস করো। বেপরোয় মেয়েটিকে বাবা মায়ের কাছে বড় অপরিচিত ঠেকলো। মায়ের মন তো ভীত হলো অনেক। মেয়ের সংসার ভাঙার আভাসে কেঁপে উঠল অন্তর। তাই তিনি ধমকালেন, সাবধানে কথা বল, কোথায় কি বলতে হয় জানিস না? বিদিশার ভেতর ধমকের কোনো প্রভাব দেখা গেল না। পরিস্থিতি বিপরীতে চলে যাচ্ছিল বিধায় তিমির উঠে দাঁড়ালো। ভদ্রমহিলাকে টেনে এনে বসালো সোফায়। স্থির স্বরে বলল, ঠান্ডা হন আন্টি, ভাবি হয়তো ডিস্টার্বড। ভদ্রমহিলার মন ঠান্ডা হলো না, বরং চঞ্চল হয়ে গেল ভীষণ। জামাল ভুঁইয়া নিজের স্ত্রীকে চোখ দিয়ে ইশারা করলেন ঠান্ডা হওয়ার জন্য। অতঃপর নিজেই তাসনিম বেগমকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে যদি খুলে বলতেন? কি হয়েছে চোখের সামনেই তো দেখতে পাচ্ছেন। আপনাদের মেয়ে আমাদের সাথে এমন অসভ্য আচরণই করে যাচ্ছে। এমন হলে তো। বাকি কথা শেষ করলেন না তিনি। অবশ্য শেষ করার প্রয়োজনও নেই, কারণ সকলেই কথার ইঙ্গিতে বুঝতে পেরে গিয়েছে অনায়াসে। তিমিরের কাছে সবটাই অস্বচ্ছ এবং নতুন। সে মায়ের দিকে বিস্ময় নিয়ে তাকালো। কি বলছেন এসব? যা বলছি সবটাই সঠিক। তুমি তো বাড়ি থাকুনি বেশি সময়, তাই জানো না ইদানিং ও কি কি করেছে। কোনো বেয়াদবি বাদ রাখিনি। মুখ সামলে কথা বলুন, ভাবির সম্পর্কে বাজে কিছু বললেন না। রীতিমতো রেগে গিয়েছে তিমির। ঘটনা বিগড়ে যাচ্ছে, কথার পৃষ্ঠে কথা ওঠে। বিদিশা উদাস নয়নে তাকালো তিমিরকে উদ্দেশ্য করে বলল, ভুল কিছু বলেননি তোমার মা। হ্যাঁ, তুমিই বলো তুমি কি করেছ। আমার ছেলেরা তো আর আমার কোনো কথাই বিশ্বাস করে না। তাসনিম বেগমের কণ্ঠে অভিযোগের ছাপ। তিমির রাগে ফুঁসছে। তার জন্য আপনি দায়ী। কখনো নিজে ভুলটা মানতে শিখলেন না, সব সময় ওর ঘাড়েই দিয়ে গেলেন। কথার সূচনা এক হলেও তা গুরুতর ঝামেলার দিকে মোড় নিচ্ছিল। তাই বিদিশাই কথা থামানোর জন্য বলল, ভাইয়া তুমি কিছু বলো না। আমিও চেয়েছিলাম বাবা মা আসুক। অনেক তো হলো এখানে সংসার করা, আর স্বাদ নেই। আমি ফিরে যেতে চাই। দ্বিতীয় বোমাটা যেন ফাটলো এবার। তাসনিম বেগমকে অবধি সেই ভয়ঙ্কর বাতাস ছুঁয়ে গেল। তিনি ভেবেছিলেন মেয়েটার বাবা মাকে আনলে, তারা বুঝিয়ে শুনিয়ে গেলে মেয়েটা আবার হয়তো আগের মতন হয়ে যাবে। অথচ তেমন কোনো আশঙ্কাই নেই। এই বিদিশার আগের মতন হওয়ার নয়। বিদিশার মা রেগে গেলেন। ফাজলামো হচ্ছে এখানে। কি বলছিস বিদু? সংসার কোনো ছেলে খেলা নয়। আচ্ছা তাই নাকি? অথচ আমার তো মনে হলো সংসারের নাম দিয়ে এত বছর আমাকে দিয়ে ছেলে খেলাই করানো হলো। তখন তোমার কথা কই ছিল মা? জামাল ভুঁইয়া বুদ্ধিমান মানুষ, মেয়ের কথা বুঝতে তার সময় লাগলো না। তিনি এবার নরম স্বরে মেয়েকে উদ্দেশ্য করে বললেন, তুমি কি চাচ্ছ মা? বিদিশার কঠিন চোখ মুখ বাবার কথায় নরম হয়ে এলো। যাক, অবশেষে কেউ অন্তত জানতে চাইলো তার কি চাই। নয়তো এই সংসারে যেমন মূল্যহীন হয়েছিল, কেউ তো মানুষই মনে করতো না, ভাবতো খেলার পুতুল। বিদিশা বাবার কাছে গেল, পাশে গিয়ে বসলো। বাবার মুখে মাথা দিয়ে ক্লান্ত স্বরে বলল, আমি একটা শক্ত বুক চাই বাবা, যেখানে আমি থেকে যেতে পারবো অনায়াসে। আর এই পৃথিবীতে সেই বুক তোমার ছাড়া আর কারও নেই। এই সংসারে এতগুলো বছর যাবৎ আমি ছিলাম। এ ঘরের প্রতিটা আনাচে কানাচে আমি স্বপ্ন পুষেছিলাম। বিয়ের পরের দিন যে মেয়েটার স্বামী সংসার ছেড়ে চলে যায়, সে মেয়েটার এতগুলো দিন এই সংসারে থাকার কথা নয়, তবুও আমি থেকে গিয়েছিলাম। কোন লোভে কে জানে। বহু সাধ্য সাধনা করেছি এই সংসারকে আপন করতে,
কিন্তু আমি ব্যর্থ বাবা, আর যে পারছি না। এই সংসার আমার আপন নয় বাবা, আমার দম বন্ধ লাগে। আমায় তুমি নিয়ে যাও, আমি আর পারছি না। তুষার এতক্ষণ নীরব দর্শক ছিল, এখনও তাই। তবে মনের কোথাও একটা অপরাধবোধ মাথাচাড়া দিয়ে উঠল, কিন্তু তার মস্তিষ্ক সেই অপরাধবোধ মানতে প্রস্তুত নয়। বিদিশার মা হয়তো কিছু বলতেন, তার আগে জামাল ভুঁইয়া তাকে থামিয়ে দিলেন। গমগমে গলায় বললেন, নিজেদের জিনিসপত্র গুছিয়ে আনো মা, তোমার আজ ছুটি। আমারই ভুল ছিল, যে ছেলে এমন একটা বিবেকহীন কাজ করতে পারে সে ছেলের ভরসায় তোমাকে রেখে যাওয়া আমার উচিত হয়নি। কথাটা ভীষণ মানে লাগলো তুষারের। সে সশব্দে টুল থেকে উঠে গিয়ে নিজের রুমে দরজা লাগিয়ে দিল। তা দেখে জামাল ভুঁইয়া তাসনিম বেগমকে খোঁচা মেরে বললেন, আমার মেয়েকে অসভ্য বলার আগে নিজের ঘর ঠিক করা উচিত ছিল আপনার। আপা, বড়ই দুঃখের সাথে বলতে হচ্ছে, আপনাদের রক্তে স্বার্থপরতা বেশি। আমার মেয়েকে আমার চেয়ে ভালো কেউ চেনে না। করবীর ফুলো মুখ, গালের এক সাইডে দেখা যাচ্ছে অযত্নের ব্রণ, চুলগুলো বাউন্ডুলে এলোমেলো, নীল রঙের জামাটা ঝকঝকে, ফর্সা শরীর, মনে হচ্ছে যেন একখণ্ড আকাশ জড়ানো। ধীর পা জোড়া, হাঁটতে চায় না তবু জোর করে তাদের টেনে নিয়ে যাচ্ছে। সপ্তাহখানেক হলো টিউশনিতে যায়নি, আর যে দায়িত্বের প্রতি অবহেলা করা যায় না। ক্লান্ত বুক চেড়ে বেরিয়ে আসে তিক্ত শ্বাস, চোখগুলো টলমল করে ওঠে নোনা জলে। আকাশে অগণিত পাখি উঠছে, কিচিরমিচির শব্দ কানে লাগছে বড়। করবী সেই আকাশের পানে তাকায় এক বুক আশা নিয়ে। এই নতুন নয়, গত কয়েকদিন যাবতই সে পাখি শব্দ শুনলে ছুটে আসে, আকাশের দিকে পলকহীন তাকিয়ে থাকে। এই বুঝি বাণীটা উড়ে এলো, ভাঙা ভাঙা করে কতগুলো কথা বলল, অথচ এমন কিছুই হয়নি। আশার আলো জ্বলতে জ্বলতে নিভে যায়, অথচ বাণীটা ফেরে না। এই 800 কোটির পৃথিবীতে তার নিজের বলতে কেউ নেই। এই বাক্যটির চেয়ে নির্মম বাক্য আর হয় না বোধ করি। আজ এত দেরি হলো বাড়ির মায়ের? খুব নিকটে একটি পরিচিত পুরুষ কণ্ঠ পেতে করবী চমকে উঠল। এতটাই ধ্যানে মগ্ন ছিল যে সে বুঝেইনি তার সামনে হিরণ দাঁড়ানো। করবীকে চমকাতে দেখে হাসল হিরণ। কিভাবে বাড়ির মায়? মেয়েটাও হাসির বিপরীতে জোরপূর্বক হাসে, উচ্ছ্বাসীন কণ্ঠে বলে, কিছু না। রাস্তার মাঝে এমন করে ভাবতে ভাবতে হাঁটলে গাড়ি তো তোমাকে উড়িয়ে দেবে। তাতে খারাপ হবে না, বুঝলে? ঠোঁটে ঝুলানো বিষাদ হাসিটা আরেকটু গাঢ় হলো মেয়েটার। হিরণ তপ্ত শ্বাস ফেলে। করবীর এত বিপর্যস্ত অবস্থা, ছেলেটাকে শাস্তি যে দেয় না, কিভাবে মেয়েটাকে বুঝাবে সে এটা? তুমি এখানে কেন? কোনো দরকারে এসেছিলে বুঝি? করবীর প্রশ্নে হিরণ মাথা নাড়ায় ডানে বামে, অর্থাৎ না। এরপর মুখে বলে, আমি রোজই এখানে আসি। হিরণের উত্তরে কিঞ্চিত অবাক হয় করবী। ডান ভ্রুটা খানিকটা উঁচু করে বলে, রোজ আসো কেন? তুমি না এই সময় এলাকায় আড্ডা দিতে? করবীর প্রশ্নে মাথা নিচু করে হাসে হিরণ। কথার প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা করে বলে, চলো হাঁটে, টিউশনে যাবে তো? করবী সম্মতি দিয়ে হাঁটতে শুরু করে। আকাশে তখন সূর্যের তেজ নেই, গরমটাও কমে এসেছে। চারিপাশে কোলাহল। বিকেলের ফুটপাতে কিছু কিছু জায়গায় কৃত্রিম আলো জ্বলে উঠেছে। কিছু খাওনি কেন? হুট করে হিরণের অদ্ভুত প্রশ্নে ভ্রু দুটো কুঞ্চিত করল করবী। সে খায়নি এ কথাটা হিরণ জানলো কিভাবে, তা ভেবেই অবাক হওয়া। হিরণ আবারও বলে, চলো কিছু খেয়ে নেই। আমিও খাইনি। করবী শুধালো, খাওনি কেন হুতুমের মাস্তান? তোমার সাথে খাবো বলে। করবী ছোট্ট শ্বাস ফেলল। ইচ্ছে নেই। হিরণ জোর করল না, বরং শান্ত ছেলের মতন মাথা দুলিয়ে বলল, আচ্ছা। বললে না রোজ এই রাস্তায় আসো কেন? আসি আর কি, একটা কারণে। কবে থেকে আসো? কই দেখিনি তো কখনো। সেদিন থেকে আমার এলাকার 4টা যে এলাকায় জ্যোৎস্না দেওয়া আরম্ভ করলো, ঠিক সেদিন থেকে। করবী ঠিক ধরতে পারল না কথাটা, অবুঝ চোখে তাকিয়ে বলল, কি? হিরণ নিশ্চুপ রয়। হিরণের এই নৈশব্দতার ভেতরে যেন করবীর সকল উত্তররা জলজল করে ওঠে। করবীর মস্তিষ্ক কথাটা ধরতে পেরেই থেমে যায়। ছেলেটা এতটা পাগলামো করে কেন? এই যে এত অবুঝের মতো করো, ক্লান্ত লাগে না? কতবার প্রত্যাখ্যানের পর একজন মানুষ মুখ ফেরায় বলো তো? মানুষেরটা তো জানি না, তবে হিরণ শেষ নিঃশ্বাস অবধি ফেরাতে পারবে না। ক্ষমা করো। হিরণ ভেবেছিল তার এমন একটা কথার পর করবী রেগে যাবে, প্রতিক্রিয়া দেখাবে, কিন্তু তেমন কিছুই হলো না। বরং মেয়েটা উন্মনা হয়ে হাঁটলো কেবল। হিরণ আবেগ ভরা চোখে তাকালো। করবীকে চুপ থাকতে দেখে তার প্রেমের সাহস যেন কিছুটা বেড়ে গেল। হুট করে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।